আচ্ছা, ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা। ঠিক আছে, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। ঠিক আছে, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টারটা আজকের করছি। তো চ্যাপ্টার মনে হয় যে সহজ, ঠিক আছে, কিন্তু অনেক এখান থেকে কোশ্চেন আসে যে কোশ্চেন সলভ করা খুব কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন সবাই সবাই জানে যে বল একটা কি ধরনের রাশি? বল একটা মৌলিক রাশি না লব্ধ রাশি? বল একটা হচ্ছে লব্ধ রাশি, সবাই জানে। আবার ভর একটা কি রাশি? সবাই জানে যে এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাই না? সময়, সময়ও জানে কি টাইম, এটাও কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এখন যদি প্রশ্ন দেওয়া হয় যে বল, ভর এবং সময় এই তিনটি রাশি পরস্পর মৌলিক রাশি না লব্ধ রাশি? কি বলবো? এটা তো লব্ধ রাশি, ডেরাইভড, এটা ডেরাইভড কোয়ান্টিটি, এটা ফান্ডামেন্টাল মানে মৌলিক। ঠিক আছে, আসছে এগুলো সবই। সময় এটাও ফান্ডামেন্টাল। তাহলে এরা তিনজন পরস্পর মৌলিক রাশি হবে না লব্ধ রাশি হবে? কি মনে হয়, কি করে মৌলিক রাশি? বলটা তো লব্ধ রাশি, ভর তো মৌলিক রাশি, সময়ও মৌলিক রাশি মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে এরা তিনজন পরস্পর মৌলিক রাশি হবে না লব্ধ রাশি হবে? এরা তিনজন কি হবে? মৌলিক রাশি হবে। এরা তিনজন কি হবে? পরস্পর মৌলিক। এই যে যে পরস্পর মৌলিক, এইটা কিভাবে লিখছি সেটা আগে বুঝতে হবে। ঠিক আছে, মৌলিক রাশি, পরস্পর মৌলিক রাশি মানে একটা গ্রুপ কখন পরস্পর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হবে সেটা আমরা দেখছি। এবারে তাহলে ফার্স্ট যাব কিসে, যে এখান থেকে ফার্স্ট হেডিং দেব কি না ভৌত রাশি। ভৌত রাশি কাকে বলে? ফার্স্ট হেডিং। তাহলে এখন লিখব কি যে ভৌত রাশি। ভৌত রাশি যাকে আমরা কি বলছি? ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি হবে? এর সংজ্ঞা কি? যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায়, যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাদেরকে কি বলে? ভৌত রাশি। তাহলে যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায়, তাহলে লিখছি জাস্ট একটু, যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায়, ঠিক আছে। যেমন উদাহরণ কি হতে পারে? দৈর্ঘ্য, দৈর্ঘ্য হতে পারে, দৈর্ঘ্যকে আমরা পরিমাপ করতে পারি। ভর, সময়, বল, ঠিক আছে, চাপ, এই সমস্ত কিছু এগুলোকে আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি। তো এগুলো হচ্ছে কি ভৌত রাশি। ভৌত রাশি ইংরেজি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। যদি বলি নন ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে কাদেরকে ভৌত রাশি বলবো না? নন ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, যেমন আমাদের হচ্ছে ভৌত, আমাদের জগতে অনেক কিছু আছে যে যাদেরকে আমরা কিন্তু কি করতে পারি না? পরিমাপ করতে পারি না। ঠিক আছে, যেমন যদি বলি যে হেট মানে হচ্ছে ঘৃণা, কতটা ঘৃণা করছে, কিভাবে পরিমাপ করবে? আসবে না। ঠিক আছে, বা যদি বলি চিন্তা করছে কেউ, চিন্তা ইংরেজিও টেনশন, তাই বলে ওই টেনশন ফোর্স নয়, তো সেটাও প্রচুর। ঠিক আছে, কম্পেয়ার করা যেতে পারে কিন্তু কোনো নাম্বার বা ইউনিট দিয়ে লেখা যাবে না এইরকম। তারপর বলি যদি রাস্তা, রাস্তাকে আমরা কি বলবো? যদি বলি রাস্তার দৈর্ঘ্য তখন ভৌত রাশি আসবে। শুধু যদি রাস্তা বলে ছেড়ে দিই তাহলে কি হবে? যদি বলি বাড়ি, তাতেও কিছু বলা যাবে না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নন ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি নয়। ঠিক আছে, এবারে ভৌত রাশিকে যদি আমরা হচ্ছে পরিমাপ করতে যাই, তাহলে প্রথমে এই ভৌত রাশিগুলোকে আমরা কত ভাগে ভাগ করছি? ফার্স্ট, যাদেরকে আমরা পরিমাপ করতে পারি এদেরকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুই ভাগে ভাগ করছি। লেখা হয়ে গেছিল, ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে দুই ভাগে ভাগ করতে পারছি। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটিকে দু ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হচ্ছে কি ডেরাইভড কোয়ান্টিটি, তাই না?
একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা ডেরাইভড কোয়ান্টিটি। এই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার পড়া মানে পুরো ক্লাস 11-12 রিভিশন করা, মানে যত রকমের ফর্মুলা হয় এই চ্যাপ্টারে আসবে। তো এটাকে খুব মানে খুব ভালোভাবে কনসেপ্ট না থাকলে কোশ্চেন কিন্তু ফেঁসে যাবে অনেক জায়গাতে। ঠিক আছে, এরকম বহু কোশ্চেন আছে, খুব কঠিনও বানানো যেতে পারে। ফিজিক্যাল কোয়ান্টিটিতে কি বলবো যে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল বা হচ্ছে কিনা বেস কোয়ান্টিটি, যদি বাংলায় বলি তাহলে হচ্ছে কিনা মৌলিক, মৌলিক রাশি, মৌলিক রাশি। আর এটা হচ্ছে কি না ডেরাইভড কোয়ান্টিটি, ডেরাইভড কোয়ান্টিটি, যাকে বাংলায় কি বলি লব্ধ, লব্ধ রাশি। ঠিক আছে, লব্ধ রাশি। একটা হচ্ছে কি না মৌলিক, মৌলিক রাশি, মৌলিক রাশির এককে কি বলবো মৌলিক একক। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট। আর লব্ধ রাশির এককে কি বলবো ডেরাইভড ইউনিট। এবারে মৌলিক রাশি কাদেরকে বলছি, কাদেরকে বলছি মৌলিক রাশি? যে সমস্ত রাশিকে, যে সমস্ত রাশি যদি আমি কয়েকটা মানে হচ্ছে কোয়ান্টিটি নিই যারা একে অপরের উপরে কি হবে নির্ভর করবে না। ঠিক আছে, তাহলে যে সমস্ত, যে সমস্ত ভৌত রাশি, ভৌত রাশিকে, যে সমস্ত ভৌত রাশিকে অন্য কোনো রাশি দ্বারা প্রকাশ করা যায় না, অন্য কোনো রাশি দ্বারা প্রকাশ করা যায় না, তাদেরকে আমরা কি বলি ফান্ডামেন্টাল বা হচ্ছে কি মৌলিক রাশি বলি। এবারে ধরো আমি গ্রুপ নিয়েছি একটা, একটা হচ্ছে কি কতগুলো রাশির একটা গ্রুপ নিয়েছি, তাদের মধ্যে যদি আমি কোনো মানে সম্পর্ক তৈরি করতে না পারি তাহলে ওই গ্রুপটা হয়ে যাবে কি ফান্ডামেন্টাল। যেমন আমি বললাম না যে যে বল, যেমন আমরা আমরা সময় জানি কি যে 7টা মৌলিক রাশি হয়, দৈর্ঘ্য ভর সময়, এটা তো আমরা জানি পরে এসছে। কিন্তু মৌলিক রাশির যে সংজ্ঞা সেখান থেকে আমরা কি বলতে পারি, যেমন আমি যদি বলি দৈর্ঘ্য ভর সময়, এদেরকে আমি পরস্পর মানে আমি দৈর্ঘ্যকে ভর বা সময় দিয়ে লিখতে পারবো, বা এদের তিনজনের মধ্যে কোনো সম্পর্ক আসবে? কিভাবে, কোনো সম্পর্কই আসবে না। আচ্ছা, যদি বলি যে ভর, ভর দৈর্ঘ্য এবং বল, এদেরকে কি আমি মৌলিক রাশি বলবো না লব্ধ রাশি বলবো? এদের তিনজনকে মিলে মানে এই গ্রুপটা, এই গ্রুপটা মৌলিক রাশির গ্রুপ হবে না লব্ধ রাশির গ্রুপ হবে? এটা কিন্তু, এটা কি হবে বল, দৈর্ঘ্য ভর বল। যদি আমি বল বলি, ঠিক আছে, যদি বলি, যদি আমি আরেকটা বলে দিচ্ছি দৈর্ঘ্য ভর, আর একটা হচ্ছে বেগ বলে দিচ্ছি, বেগ। এবার বল এদেরকে আমি, এদেরকে আমি মৌলিক রাশির গ্রুপে ফেলবো না লব্ধ রাশির গ্রুপে? মানে এই পুরো গ্রুপটাকে, এই পুরো গ্রুপটাকে আমি ফান্ডামেন্টাল বলবো না ডেরাইভড বলবো? এটাকে এখান থেকে দেখে কি মনে হচ্ছে যে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই? দৈর্ঘ্য ভর বল বেগ, একটা ফর্মুলা পড়েছি না যে অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, ঠিক আছে, এফসি ইজিক্যালস টু কি হয় এম ভি স্কোয়ার বাই আর। এখানে এম মানে কি ভর, ভি হচ্ছে কি বেগ, তাহলে বেগের উপর, আর আর মানে কি, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে তো দৈর্ঘ্য। তাহলে এরা হচ্ছে কি একটা সম্পর্ক হচ্ছে, তার মানে এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে আমি কি বলবো যে ডেরাইভড কোয়ান্টিটির গ্রুপ। ঠিক আছে, এটাকে আমি কি বলবো ডেরাইভড কোয়ান্টিটির গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে কিনা ডেরাইভড, গ্রুপ অফ ডেরাইভড কোয়ান্টিটি, গ্রুপ ডেরাইভড, এটাকে আমি লিখতে পারি ডেরাইভড কোয়ান্টিটি গ্রুপ। মানে একটা গ্রুপ কিভাবে হচ্ছে ডেরাইভড কোয়ান্টিটির হচ্ছে। তো এইভাবে যদি মানে ধরা যায় তাহলে তো আহ, অনেক গ্রুপ এরকম হচ্ছে কি ডেরাইভড মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির গ্রুপ হয়ে যেতে পারে। তো আমাদেরকে কি করতে হবে যে যে একটা স্ট্যান্ডার্ড রুল বানাতে হবে। ঠিক আছে, যে স্ট্যান্ডার্ড রুলে আমরা বুঝবো যে কয়েকটা রাশিকে আমরা মৌলিক রাশি ধরছি আর বাদ বাকিগুলোকে আমরা লব্ধ রাশি ধরে নেব। এবারে সেই গ্রুপটাতে সাধারণত প্রথম যখন করা হয়
সেখানে আমরা কি নিই, তিনটে নিয়ে আসা হয়। কটা নিয়ে আসা হয়? তিনটে। তিনটে কি কি ছিল? তিনটে ছিল দৈর্ঘ্য, ভর, সময়। প্রথমে যখন করা হয় তখন ছিল তিনটে, তিনটে ছিল কি দৈর্ঘ্য, ভর, সময়। পরে আরো বাদ বাকিগুলোকে কি করা হয়, যোগ করা হয়, অ্যাড করা হয়। তো এখানে আমরা হচ্ছে কি ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি করছি, সেখানে আমরা আপাতত এখন পর্যন্ত 7টা নিয়ে রেখেছি। ঠিক আছে, 7টা, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তার মধ্যে কি আছে? দৈর্ঘ্য, আর কি আছে? ভর, আর আছে কি? সময়। দৈর্ঘ্য, ভর, সময়। ঠিক আছে, আর কি? দৈর্ঘ্য, ভর, সময়ের পরে তারপরে কি আসবে? তাপগতীয়, তাপমাত্রা। তাপগতীয়, তাপমাত্রা। তাপগতীয়, তাপমাত্রা। এদের ইংরেজি যদি বলি, লেন্থ, মাস, হচ্ছে কি টাইম। এটা হচ্ছে কি তাপগতীয়, তাপমাত্রা মানে হচ্ছে কি থার্মোডিনামিক টেম্পারেচার। থার্মোডিনামিক টেম্পারেচার, তাপগতীয় তাপমাত্রা বলতে কি হচ্ছে? থার্মোডিনামিক টেম্পারেচার। আর কি আছে? উষ্ণতা। আচ্ছা, তাপগতীয় তাপমাত্রা মানে উষ্ণতা। আর হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে কি ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট ইন্টেন্সিটি। ইলেকট্রিক কারেন্ট ইন্টেন্সিটি। ইলেকট্রিক কারেন্ট ইন্টেন্সিটি, তড়িৎ প্রবাহ মাত্রা হলো। দেন আর কি হবে? আর হবে কি? তাহলে কটা হয়ে গেছে? 1 2 3 4 5টা হয়ে গেছে। এরপরে আসবে কি না, লুমিনাস ইন্টেন্সিটি, যাকে ইংরেজিতে বাংলায় কি বলে? দীপন প্রাবল্য। তাই তো, দীপন প্রাবল্য মানে হচ্ছে কি লুমিনাস। লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি। আরেকটা হচ্ছে কি পদার্থের পরিমাপ। পদার্থের পদার্থের পরিমাপ। পদার্থের পরিমাপ, যাকে আমরা কি বলি? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তাহলে এই কটা রাশি হচ্ছে কি না মৌলিক রাশি, যাদেরকে আমরা নিচ্ছি 7টা মৌলিক রাশি আমরা স্ট্যান্ডার্ড ধরেছি। এবারে এই 7টা মৌলিক রাশি বা স্ট্যান্ডার্ড রাশি যেগুলো আমরা ধরেছি 7টা, এগুলো বাদ দিয়ে যত কিছু আসবে, সেগুলোকে আমরা কি বলবো? লব্ধ রাশি। মানে এই সাতটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বাদ দিয়ে যা কিছু আসবে সেগুলো হচ্ছে কি সবই ডেরাইভড কোয়ান্টিটি। তাহলে আমাকে যদি শুধু মানে একটা কোয়ান্টিটি বলে, ধর আমাকে প্রশ্ন দিল কি যে আয়তন মৌলিক রাশি না লব্ধ রাশি। যদি বলে আয়তন মৌলিক রাশি না লব্ধ রাশি, আমি দেখব যে আয়তনটা এই 7 জনের উপর কিভাবে নির্ভর করছে। আয়তন মানে কি জানি? আয়তন মানে আমরা জানি কি দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা। যদি আমি কোনো একটা ঘনক মানে আয়ত ঘনকের করি, বা যদি আমি কোনো একটা গোলকের করি, তাহলে কত হবে? 4/3 পাই আর কিউব। সেই হচ্ছে কি আর মানে কি ব্যাসার্ধের কিউব। ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের 3 মানে দৈর্ঘ্যের 3 ঘাতের সমান হবে এর হচ্ছে যে এককটা। তো এই আয়তনটা তাহলে কি হচ্ছে? দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের উপরে নির্ভর করছে। ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হোক, কি ঘনকের দৈর্ঘ্য হোক, কি আয়ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হোক। ঠিক আছে, তাহলে যে কোনো ধর, আবার যদি বলে বেগ যদি বলে, তখন আমরা কি লিখি? বেগ মানে হচ্ছে কি সরণ বাই সময়। সরণ মানেও কি হচ্ছে? এক প্রকার দৈর্ঘ্য আর সময়। তো এখানে হচ্ছে কি বেগ এই 7টা কোয়ান্টিটির কারোর না কারোর উপরে নির্ভর করছে। তো বেগ নিজে একটা ডেরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশি। কিন্তু যদি প্রশ্ন দেয় একটা গ্রুপ সেটা মৌলিক গ্রুপ হচ্ছে না ডেরাইভড গ্রুপ হচ্ছে, তখন আমরা কি করব? ওই গ্রুপের যে কটা আছে তাদেরকে আমি দেখবো যে ওদের মধ্যে কোনো রিলেশন হচ্ছে কিনা। বাদ বাকি আমি অন্য এগুলো তখন ভাববো না। এক শুধু একটা কোয়ান্টিটি মানে হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না ডেরাইভড কোয়ান্টিটি বোঝার জন্য আমি এটাকে ব্যবহার করব, শুধু একটা যদি দেয়। আর যদি বলে
তিনটে চারটে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কি যে এই গ্রুপটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির গ্রুপ হবে না ডেরাইভড কোয়ান্টিটির গ্রুপ হবে। মানে ওদের নিজেদের মধ্যে যদি কোনো রিলেশন হয়ে যায়, মানে কোনো একটা, তাহলে ওটা ডেরাইভ। আর যদি আমি ওদেরকে কোনো মানে কোনো ফর্মুলায় নিয়ে আসতে না পারি, তাহলে আমি জানি ওরা ডিরেক্ট। বল একটা হচ্ছে কি লব্ধ রাশি, বেগও একটা লব্ধ রাশি, কিন্তু বল আর বেগের মধ্যে কি সম্পর্ক? বল আর বেগের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো ওই জন্য ওটাকে আমি কিন্তু তখন হচ্ছে ডেরাইভড কোয়ান্টিটি বলতে পারবো না। যদি বলে বল আর বেগ এরা দুজন পরস্পর, ডেরাইভড হবে না ফান্ডামেন্টাল হবে, তাহলে বল আর বেগকে আমি কারোর সঙ্গে কারোর রিলেশন করতে পারছি না, মানে এরা পরস্পর ফান্ডামেন্টাল। এটা হচ্ছে কনসেপ্ট। এবার এখান থেকে প্রশ্ন লেখ, এখান থেকে কোশ্চেন লিখতে হবে। হ্যাঁ, কোশ্চেন লেখ যে আচ্ছা, কোশ্চেন লেখার আগে দেখছি যে ইউনিট অফ ফান্ডামেন্টাল ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, কিছু আর কিছু পড়িনি। ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশির একক, ভৌত রাশির একক, ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশির একক। তো যদি বলি যে আমরা যখন কোনো কিছু জিনিসকে প্রকাশ করি, যেমন বলি যে দৈর্ঘ্য, ঠিক আছে, যদি বলি একটা মানে একটা হচ্ছে কি এই পেনটার দৈর্ঘ্য যদি বলি, তাহলে আমি কি লিখবো দৈর্ঘ্য লেখার সময়? যদি বলি যে 5 সেন্টিমিটার, ঠিক আছে, 5 সেন্টিমিটার। অথবা যদি বলি কোনো একটা রাস্তার দৈর্ঘ্য 100 কিলোমিটার, বা যদি বলি যে কোনো ভর মানে কোনো বস্তুর ভর, তখন আমি ধরে বলছি 5 কেজি। যদি বলি কত কত সময় লেগেছে এই কাজটা করতে, যদি বলি যে 10 ঘন্টা। তো সব জায়গাতে কিরকম লিখছি, যে একটা সংখ্যা আসছে আর একটা হচ্ছে কি একক আসছে, তাই না? একটা সংখ্যা আসছে আর একটা একক আসছে। এখন এই এককটা কি? এই এককটা আমি যদি বলি যে আমি যদি বলি যে এই বোর্ডের দৈর্ঘ্য আমি মাপছি, আমি যদি বলি এই বোর্ডের দৈর্ঘ্য এরকম করে আমি পেন দিয়ে মাপছি, কত না এখান থেকে দেখে নিলাম আমি, ধরো এটা 10 পেন, এই বোর্ডটার দৈর্ঘ্য হতো 10 পেন। তো আমার কাছে এই পেনটা হয়ে যাবে কি একটা ইউনিট, ঠিক আছে, কেন কি আমি এই পেনটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরেছি, এই পেনটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরেছি। তো কারোর কাছে এই পেনটা, আমার কাছে যে পেনটা আছে এর যা দৈর্ঘ্য হবে, অন্য কারোর কাছে আলাদা দৈর্ঘ্য হতে পারে। তো তখন কি হবে না, আমার পেনের হিসাবে বোর্ডের যা দৈর্ঘ্য হবে, অন্য কারোর পেনের হিসাবে বোর্ডের দৈর্ঘ্য আলাদা আসবে। তার কাছে দেখা যাবে হয়তো পেন ছোট সাইজের, এই জন্য 15 পেন হয়ে যাচ্ছে। কারোর দেখা যাবে তো পেন বড় সাইজের, তার কাছে দেখা যাবে তো 8 পেন হচ্ছে। তো এরকম ভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু কমিউনিকেট করা কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে না, একটা স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড পরিমাপকে আমাদেরকে কি করতে, একটা পরিমাপকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিতে হবে। যেমন আমি কোনো ভৌত রাশিকে পরিমাপ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণকে আমরা কি করে নেব, স্ট্যান্ডার্ড ধরে নেব। ওই পরিমাণটাকে কি বলবো, ভৌত রাশির, ওই ভৌত রাশিটার একক বলবো, তাই না? তাহলে ভৌত রাশি পরিমাপ করার জন্য তাহলে আমি কি লিখবো, ভৌত রাশি পরিমাপ করার জন্য, ভৌত রাশি পরিমাপ করার জন্য তার একটি একটি পরিমাণকে, মানে ওই ভৌত রাশিটার একটি পরিমাণকে প্রমাণ মান হিসাবে ধরে নিয়ে ওই প্রমাণ মানের সাপেক্ষে ভৌত রাশির পরিমাপ করা হয়। মানে কত গুণ, ঠিক আছে, ভৌত রাশির পরিমাপ করা হয়। এই যে যে প্রমাণ পরিমাণটা, এই প্রমাণ পরিমাণটা কিন্তু একটা একক। এই প্রমাণ পরিমাণটা কি হচ্ছে, একটা একক। যেমন আমি একটা স্কেল তৈরি করেছি, এই স্কেলের আমি বলে দিচ্ছি কি স্কেলটা বাজারে পাওয়া যায়,
এই স্কেলের এতটা দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। বাজারে যত স্কেলই আমি নিই না কেন, এটাই 1 সেন্টিমিটার। একটা মিটার স্কেল, সেটা হচ্ছে কি এত বড়, তো এটা হচ্ছে কি 1 মিটার। বাজারে আমি যেখানেই কিনতে যাই না কেন, এই 1 মিটার দৈর্ঘ্যটা কিন্তু সব জায়গাতে সেম। তাহলে এই যে যে প্রমাণ পরিমাপ, এই যে যে আহ, প্রমাণ, এই যে যে প্রমাণ, যে পরিমাপটা যেটাকে আমরা কি বলছি স্ট্যান্ডার্ড মান, সেটা হচ্ছে কি একটা ইউনিট, একটা হচ্ছে কি একক। এখন অনেক রকমের একক হয়, ঠিক না? যেমন সেন্টিমিটার হচ্ছে, মিটার হচ্ছে, বা ন্যানোমিটার হচ্ছে, কিলোমিটার হচ্ছে। এদের প্রত্যেকের কি হচ্ছে, এই মানটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে রেখে দিয়েছি, স্ট্যান্ডার্ড হিসাবে ধরে রেখেছি। তাহলে কোনো একটা দৈর্ঘ্যকে আমি যখন লিখছি, দৈর্ঘ্যটা যখন আমি লিখছি যে 10 মিটার লিখছি, 10 মিটার। এটা এখন এই 10 মিটার যে লিখছি, এটার মানে কি, যে আমি যে মিটার স্কেল তৈরি করেছি, দেখা গেল এটা হচ্ছে কি আমার কাছে 1 মিটার। তাহলে এখানে যে দৈর্ঘ্যটা আমি নিয়েছি সেটা নিশ্চয়ই কি হচ্ছে, এই দৈর্ঘ্যটার 10 গুণ। এই দৈর্ঘ্যটার কি হবে, 10 গুণ। তাহলে আমরা কোনো ভৌত রাশির পরিমাপকে, মানে কোয়ান্টিটির যে মানটা, ঠিক আছে, অর্থাৎ কোয়ান্টিটি যেটাকে বলছি, অর্থাৎ পরিমাপ, যেটা যেটা হচ্ছে কি পরিমাপ, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে কি নাম্বার, আর একটা হচ্ছে কি ইউনিট, নাকি না? একটা সংখ্যা থাকতে হবে, আর একটা কি থাকতে হবে, ইউনিট থাকতে হবে। অর্থাৎ সংখ্যা থাকতে হবে একটা, আর একটা কি থাকতে হবে, একক থাকতে হবে। কোনো যে কোনো ভৌত রাশির, যে কোনো ভৌত রাশির একটা পরিমাণ, একটা পরিমাণ হবে এটা, যে কোনো ভৌত রাশির একটা পরিমাণ, তাকে আমরা কিভাবে লিখব, একটা সংখ্যা থাকবে এবং একটা একক থাকবে, ঠিক না? একটা সংখ্যা থাকবে, একটা একক থাকবে। এবারে আমি যদি বলি যে, এটা আমরা মানে বাচ্চা থেকে শিখে এসেছি যে, যদি বলি 10 মিটার ইজিক্যালস টু কত সেন্টিমিটার, আমরা কি করি, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, মানে কি হচ্ছে 1000 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে 10 মিটার যেই দৈর্ঘ্যটা, 10 মিটার যেই দৈর্ঘ্যটা, 1000 সেন্টিমিটারও সেই দৈর্ঘ্যটাকেই বোঝাচ্ছে, ঠিক না? বোঝাচ্ছে মানে কি হচ্ছে, পরিমাপটা সেম আছে। মানে যে দৈর্ঘ্যটার কথা আমি বলছি, 10 মিটার যা দৈর্ঘ্য, 1000 সেন্টিমিটারও সেই দৈর্ঘ্য, মানে কি পরিমাপটা সেম আছে। কিন্তু এখানে নাম্বার আর এখানে নাম্বার দুটো আলাদা, দুটো নাম্বার আলাদা না? এবং এখানে যে একক আর এখানে যে একক, দুটো আলাদা। এবার আমরা জানি কি, যে মিটার এবং সেন্টিমিটারের মধ্যে কোন এককটা ছোট একক, সেন্টিমিটার একক ছোট একক, মিটার এককটা বড় একক। তাহলে উম, যখন বড় একক হচ্ছে, তার জন্য যে সংখ্যা হচ্ছে সেটা ছোট, যখন ছোট একক হচ্ছে তার জন্য যে সংখ্যাটা হচ্ছে সেটা বড়, ঠিক আছে? তো এখানে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়ালস টু এ নিউ। একটা নির্দিষ্ট পরিমাপের জন্য, একটা নির্দিষ্ট পরিমাপের জন্য কিউটা কি হবে, ধ্রুবক। নির্দিষ্ট মানে আমি যেটা নিচ্ছি সেটা নির্দিষ্ট পরিমাণের জন্য, মানে আমি যে দৈর্ঘ্যটা নিয়েছি, ধরো এই বোর্ডটার দৈর্ঘ্য, এই বোর্ডের দৈর্ঘ্য তো আর পাল্টে যাচ্ছে না, এই বোর্ডের দৈর্ঘ্য তো পাল্টে যাচ্ছে না, এর পরিমাণটা ঠিক আছে। একবার আমি একে সেন্টিমিটারে মাপলাম, একবার আমি একে মিটারে মাপলাম, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট পরিমাপের জন্য কিউ হচ্ছে কি, ধ্রুবক। কিউটা কি হচ্ছে, ধ্রুবক। তাহলে এন ইন্টু ইউ কি হবে, ধ্রুবক। আমরা যখন কোনো একক পদ্ধতির, মানে দুটো একক পদ্ধতির সঙ্গে আমরা মানে সম্পর্ক বার করতে যাব, তখন আমরা কিরকম লিখব, যে N1 U1, মানে U1 এককে এর মানটা কত, N1। অন্য একটা একক ধরো U2, অন্য একটা একক কি হচ্ছে, U2, তার জন্য এর মান হচ্ছে কত, N2। আবার অন্য একটা একক হচ্ছে কত, অন্য একটা একক হচ্ছে কত, U3, তার জন্য এর মান হচ্ছে কত, N3। এরকম করে। তাহলে যার যার হচ্ছে একক, সেই এককে কত মান, এরকম যদি করি, তো পরিমাণটা কি হচ্ছে, ধ্রুবক তো আছে, পরিমাণটা কি আছে, ধ্রুবক আছে। এখান থেকে বোঝা যাচ্ছে কি, যদি একক বড় একক হয় তাহলে নাম্বার কি হবে, ছোট হবে। আর যদি ছোট একক হয় তাহলে নাম্বার কি হবে, বড় একক। তাহলে কি লিখবো, যে ইউ যদি বড় হয়, মানে একক, একক যদি বড় হয়, তবে এন কি হবে, ছোট হবে। এন কি হবে, ছোট হবে। আর ইউ যদি ছোট হয়, মানে একক যদি ছোট হয়, তবে তার নিউমেরিক্যাল ভ্যালু মানে কি হবে, এন কি হবে, বড় হবে।
থাকি না, এন বড় হবে। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে কি এন ইন্টু ইউ সমান তো ধ্রুবক, এন ইন্টু ইউ সমান তো ধ্রুবক। আমরা একটা গ্রাফ করেছিলাম, যদি আমি এই গ্রাফটা করি যে এন আর ইউ এর মধ্যে, এন আর ইউ এর মধ্যে সেই আমরা করেছিলাম যে এক্স ওয়াই সমান ধ্রুবক। এখানে কি হচ্ছে, এখানে যে যদি আমি বলি যে যখন যখন ইউ ছোট, মানে হচ্ছে কি ইউনিট ছোট, তখন নাম্বার কি হবে বড়। ইউ যদি একটু বড় হয় নাম্বার কি হবে একটু ছোট। ইউ আরো বড় হলে নাম্বার ছোট, আরো বড় নাম্বার ছোট, এরকম করে হতে থাকবে। তো এইটা গ্রাফটা কিরকম হয়, এই গ্রাফটা হয় এরকম। এটাকে কি বলে, এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, এই যে এখানে আছে না, এটা হচ্ছে কি এন মানে আমার কাছে কি ওয়াই, আর এক্স মানে আমার ইউ মানে আমার কাছে কি হচ্ছে এক্স। আমরা জানি ওয়াই এক্স সমান ধ্রুবক, এর গ্রাফ কেমন আসে, ওয়াই এক্স সমান ধ্রুবক হলে এর গ্রাফ আসে এরকম, মানে এক্স যত বাড়ে ওয়াই তত কমে, ওয়াই সমানুপাতিক 1/x। এই গ্রাফটাকে কি বলে, এই গ্রাফটাকে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কি বলে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তকার সমপরাবৃত্ত। ইংরেজি হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, হাইপারবোলা। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তকার সমপরাবৃত্ত, আয়তকার সমপরাবৃত্ত, আয়তকার কি হচ্ছে সমপরাবৃত্ত। এটাকে বাংলাতে কি বলছে না, আয়তকার সমপরাবৃত্ত। ঠিক আছে, তাহলে এন এবং ইউ এর মধ্যে গ্রাফ এটা হলো। এবার একটা কোশ্চেন দিচ্ছি, লেখ যে কোন গ্রুপটি, কোন কোনটি কোনটি মৌলিক রাশির গ্রুপ, কোনটি হচ্ছে কি মৌলিক রাশির গ্রুপ। অপশন এ বল, ভর, ত্বরণ। বি হচ্ছে কি, বি হচ্ছে যে দৈর্ঘ্য, সময়, ত্বরণ। ডি হচ্ছে চাপ, চাপ, বল, দৈর্ঘ্য। হচ্ছে সি হবে। ডি হচ্ছে কি দৈর্ঘ্য, ভর, বেগ, দৈর্ঘ্য ভর বেগ, এবং হচ্ছে কি বল। এদের মধ্যে কোনটি মৌলিক রাশির গ্রুপ হবে। ঠিক আছে, এদের মধ্যে কোনটি মৌলিক রাশির গ্রুপ হবে, করে দেখ কি আসে। কোনটি মৌলিক রাশির গ্রুপ হবে, এদের মধ্যে কোনটি মৌলিক রাশির গ্রুপ হবে। হ্যাঁ, এই চারটের মধ্যে কোনটা মৌলিক রাশির গ্রুপ হবে। এই প্রশ্নটাকে যদি এরকম করে দেওয়া যায় যে কোনগুলি পরস্পর মৌলিক রাশি, এটাও বলা যেতে পারে কোনটি পরস্পর মৌলিক রাশি, কোনটির ক্ষেত্রে রাশিগুলি পরস্পর মৌলিক রাশি, কোনটির ক্ষেত্রে, এরকম করলে কোনটির ক্ষেত্রে রাশিগুলি পরস্পর মৌলিক। এখানে আমরা জানি যে এমনি যদি বল, শুধু যদি বল বলে তাহলে সেটা তো লব্ধ রাশি, যদি ত্বরণও বলে সেটাও শুধু লব্ধ রাশি। তো এখানে এদের পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, এফ সমান এম এ, বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে এদের এদের মধ্যে একটা তো সম্পর্ক হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু মৌলিক রাশি হবে না, এটা লব্ধ রাশি।
দৈর্ঘ্য দৈর্ঘ্য সময় ত্বরণ, দৈর্ঘ্য সময় ত্বরণের মধ্যে কোনো সম্পর্ক আসছে? শুধু না, এদের তিনজনের মধ্যে। ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বাই বেগ পরিবর্তন বাই সময়। বেগ মানে কি? সরণ বাই সময়, মানে দৈর্ঘ্য বাই সময় যদি করে দিই তাহলে কি হবে? সময়ের স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে? আছে তো, তাহলে এটা কি হচ্ছে? পরস্পর মৌলিক রাশি হচ্ছে না, ঠিক না? পরস্পর মৌলিক রাশি হচ্ছে না। আচ্ছা, এবারে যদি বলি চাপ, বল আর দৈর্ঘ্য। চাপ, বল আর দৈর্ঘ্য মানে আমি যদি বলি চাপ সমান কি হচ্ছে? বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে বল বাই দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে? চাপ সমান বল এবং দৈর্ঘ্যের স্কোয়ার, এদের মধ্যে সম্পর্ক আছে। তাহলে এটা কি হবে? লব্ধ হয়ে যাচ্ছে। দৈর্ঘ্য ভর বেগ বল, দৈর্ঘ্য ভর বেগ বল। তাহলে দৈর্ঘ্য ভর বেগ বল যদি হয়, এখানে দেখে কি মনে হচ্ছে? এটা পরস্পর মৌলিক হবে না পরস্পর লব্ধ রাশি হবে? এক্ষুনি বললাম যে অভিকেন্দ্র বল যেটা বা অপকেন্দ্র বল সেটা হচ্ছে কত? এম ভি স্কোয়ার বাই আর। এম হচ্ছে কি? ভর। ভি হচ্ছে কি? বেগ। আর আর মানে কি? দৈর্ঘ্য স্কোয়ার। দৈর্ঘ্য হচ্ছে, আর এখানে বল হচ্ছে, এদের মধ্যেও তো সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে এটাও কি হচ্ছে? লব্ধ রাশি হয়ে যাচ্ছে পরস্পর। তাহলে কোনোটিই হবে না, কোনোটিই হচ্ছে না এখানে, কোনোটি নয়। এরা কেউ পরস্পর মৌলিক রাশি নয়। পরস্পরের মধ্যে কি হচ্ছে? একটা সম্পর্ক হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? এবার একটা প্রশ্ন দিচ্ছি যে কোনটি কোনটি দৈর্ঘ্যের একক? কোনটি দৈর্ঘ্যের একক? কোনটি দৈর্ঘ্যের একক? অপশন 1 হচ্ছে কি আলোকবর্ষ। আলোকবর্ষ ইংরেজি কি? লাইট ইয়ার। অপশন বি পারসেক, পারসেক। অপশন সি অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম। ইংরেজিতে লেখাই ভালো, ANGS, অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটাকে এ লিখে তার উপরে জিরো এরকম ডিগ্রির মতো লিখে দেয়, এটাকে অ্যাংস্ট্রম বলে। ডি হচ্ছে, ডি হচ্ছে কি ন্যানোমিটার। কোনটা দৈর্ঘ্যের একক? কোনটি দৈর্ঘ্যের একক হচ্ছে এখানে? কোনটি দৈর্ঘ্যের একক হচ্ছে? লাইট ইয়ার মানে কি? লাইট ইয়ার মানে আলো 1 বছরে কত দূরত্ব যায়, মানে দৈর্ঘ্যের একক। লাইট ইয়ার হচ্ছে কি? মনে রাখতে হবে এগুলো। লাইট ইয়ার হচ্ছে কি না, আলো শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে 1 বছরে যত দূরত্ব যায় সেটা হচ্ছে আলোকবর্ষ। এটা দৈর্ঘ্যের একক। পারসেকও কিন্তু একটা দৈর্ঘ্যের একক, অ্যাংস্ট্রমও একটা দৈর্ঘ্যের একক, ন্যানোমিটারও একটা দৈর্ঘ্যের একক। তাহলে এখানে কি হচ্ছে? সবগুলি, সবগুলি হচ্ছে কি দৈর্ঘ্যের একক। আমি MCQ দেওয়ার কারণ এগুলো পরে পরে মুখস্থ করতে হবে। সবগুলি দৈর্ঘ্যের একক। হয়েছে? সবগুলি দৈর্ঘ্যের একক। এবারে প্রশ্ন, নিচের কোনটি, নিচের কোনটি আলাদা একককে প্রকাশ করে? নিচের কোনটি আলাদা এককে প্রকাশ করে? এক নম্বর দিচ্ছি কি যে ওয়াট সেকেন্ড,
ওয়াট সেকেন্ড। 2 নম্বর দিচ্ছি হচ্ছে কি বল গুণিতক সরণ। সি দিচ্ছি ইলেকট্রন ভোল্ট। ডি দিচ্ছে জুল সেকেন্ড। এদের মধ্যে কোনটি আলাদা এককে প্রকাশ করছে? চারটের মধ্যে কোনটি আলাদা এককে প্রকাশ করছে? ঠিক আছে, চারটের মধ্যে কোনটি আলাদা এককে প্রকাশ করছে? কি হবে? হুম, এখানে দেখছি কি কি হয়। নিচের কোনটি আলাদা এককে প্রকাশ করে? প্রথম কথা হচ্ছে যে ওয়াট। ওয়াট মানে কিসের একক? ক্ষমতা। বেশ, যদি বলি ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ওয়াট মানে হচ্ছে কি ক্ষমতা, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড মানে এটা অ্যাকচুয়ালি কি দিচ্ছে? ক্ষমতা গুণ সময়, নাকি না? ক্ষমতার সময়ের মধ্যে এটা দিয়েছে ক্ষমতা গুণিতক সময়। এবার বল যে ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে আমরা জানি কার্য বা শক্তি। ঠিক আছে, কার্য বাই কি হচ্ছে? সময়। তাহলে সময় আর সময় কেটে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? ওয়াট গুণিতক সেকেন্ড মানে এটা এক প্রকার কার্যকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কার্যকে। তাহলে এটা হয়ে গেল কি কার্য। ওয়াট গুণিতক সেকেন্ড মানে কার্যের একককে বোঝাচ্ছে। বল গুণিতক সরণ তো এক্ষুনি পড়ে এসছি কার্য শক্তি ক্ষমতা চ্যাপ্টারে। বল আর বলের অভিমুখে সরণকে তার গুণফল কি হচ্ছে? কৃতকার্য মানে কার্য হচ্ছে। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট মানে কি? একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যে কার্য হয় বা যে শক্তি ব্যয় করে। মানে আমরা একটা ক্লাস 10-এ যেটা হয়েছিল যে বিভব, বিভবের কি ছিল? বিভব ছিল কার্য বাই আধান। তো পড়া হয়েছিল তো, বিভব সমান কার্য বাই আধান। তাহলে কার্য সমান কি হচ্ছে? বিভব গুণিতক আধান। তাহলে এখানে ইলেকট্রন মানে কি? একটা ইলেকট্রনের আধান, একটা ইলেকট্রনের আধান। ভোল্ট মানে কি? বিভব। তাহলে কি আসবে? কার্যই আসবে। তাহলে এটা কার্য, এটা তিনজনই কার্য হলো। আচ্ছা, জুল সেকেন্ড। জুল মানে কি? কার্য, আর সেকেন্ড তো আছে এমনিতে, তাহলে এটা কিন্তু আলাদা বুঝিয়ে যাচ্ছে। কার্য গুণিতক সময়, সেকেন্ড মানে কি? সময়। তাহলে এরা তিনজন সবাই কি হচ্ছে? কার্যকে বোঝাচ্ছে, ঠিক না? আর এটা কি বোঝাচ্ছে? কার্য গুণিতক সময়। তাহলে এটা কি হচ্ছে? আলাদা ভৌত রাশিকে প্রকাশ করছে, আলাদা একককে প্রকাশ করছে। এই এই তিন চারজনের মধ্যে কোনটা আলাদা একককে প্রকাশ করছে? কার্য গুণিতক সময়। ব্যাস, পরপর পরপর এগুলো সব চলে আসবে এক এক করে। এখন লিখবো কি যে এখন লিখবো যে ভৌত রাশির যে পরিমাপের একক, সেই একক পদ্ধতি। ভৌত রাশি পরিমাপের একক পদ্ধতি। ভৌত রাশি পরিমাপের একক পদ্ধতি। একক পদ্ধতিকে আপাতত 3 ভাগে প্রথমে ভাগ করা হয়। একটা হচ্ছে কি সিজিএস, তারপরে কি হচ্ছে এফপিএস, আর কি হচ্ছে এমকেএস। সিজিএস, এফপিএস এবং হচ্ছে কি এমকেএস, ভৌত রাশি পরিমাপের এই 3 রকমের পদ্ধতি আছে। ভৌত রাশি পরিমাপের যে একক পদ্ধতি, একক মানে ইউনিট, সেই ইউনিটটাকে আমরা 3 পদ্ধতিতে করছি। সিজিএস, সি মানে কি? সি মানে হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার, সেন্টিমিটার কিসের একক? দৈর্ঘ্যের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হচ্ছে? সেন্টিমিটার। জি মানে কি? গ্রাম। ঠিক আছে, গ্রাম। গ্রাম কিসের একক? ভর। আর হচ্ছে এস মানে হচ্ছে কি? সেকেন্ড। সেকেন্ড হচ্ছে কিসের একক? সময়। তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য ভর সময়ের একক কি হচ্ছে? সেন্টিমিটার, গ্রাম আর হচ্ছে কি সেকেন্ড সিজিএস পদ্ধতিতে। তো প্রথমে এই তিনটে কেন নেওয়া হয়েছিল? না, প্রথমে প্রয়োজনীয়তা ছিল এরকম। হয় কি হবে, প্রথমে কোনো কিছু যদি আমি করি যে
কতটা, কোনো কিছু যদি বাজার থেকে কিনে নিয়ে আসি, কতটা দৈর্ঘ্য, কোনো তার বা কোনো পাইপ কতটা দৈর্ঘ্য, কোনো কিছু জিনিস যদি কিনে যে কত কত ভর, ঠিক আছে, কোনো জিনিস। এবারে সময়, কোনো কাজ করতে কত সময় লাগছে, তো বেসিক নিড হচ্ছে কি এই তিনটের ওপরে, এই জন্য প্রথমে এই তিনটেতেই আসছে। এফপিএস এ কি হবে, দৈর্ঘ্যের একক কি হবে, ফুট, ঠিক আছে, দৈর্ঘ্যের একক ফুট হচ্ছে, ভরের একক কি হচ্ছে, পাউন্ড, পাউন্ড, পাউন্ডাল কিন্তু হচ্ছে কি বলের একক এফপিএস পদ্ধতিতে, পাউন্ড হচ্ছে ভরের একক, সময়ের একক কি হচ্ছে সেকেন্ড, সময়ের একক ঠিক আছে। এমকেএস পদ্ধতিতে ভরের একক দৈর্ঘ্যের একক কি হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক কি হচ্ছে মিটার, আর কে মানে কি, এখানে হচ্ছে কি ভরের একক কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম, আর এস সেকেন্ড। তাহলে এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক কি হচ্ছে মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড, ঠিক, মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড। এবারে এসআই পদ্ধতিতে যে আমাদের যে সাতটা যে আমরা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়েছি তার এককগুলো লিখবো, ঠিক আছে। এসআই সিস্টেমে সাতটা ফান্ডামেন্টাল একক আমরা নিয়েছি, তাদেরকে আমরা দেখব কি কি হচ্ছে এসআই সিস্টেম। তো এসআই সিস্টেমে কি হচ্ছে, সাতটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিচ্ছে এসআই সিস্টেম। আমরা যে তিনটে সিস্টেম লিখলাম, সিজিএস, এফপিএস আর হচ্ছে কি এমকেএস, তিনটেতে কি কি বোঝাচ্ছিল, দৈর্ঘ্য, ভর, সময়। তো এসআই পদ্ধতিতে কি বলা হচ্ছে, এসআই পদ্ধতিতে সাতটা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমরা নিয়েছি, সেই সাতটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির একক আসবে, সঙ্গে দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, সাপ্লিমেন্টারি হচ্ছে কি পূরক, সাপ্লিমেন্টারি কেন বলছি, তাহলে এখানে এসআই সিস্টেমে আসবে কি 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে 7টি মৌলিক একক, সঙ্গে আর কি আছে দুটি সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, এদের একক আসবে, আচ্ছা। তো সাতটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি আছে, সাতটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, প্রথমে আসছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে কি, একক আমরা লিখছি দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক এখানে হচ্ছে কি মিটার, মিটারকে আমরা লিখি কিভাবে, এম দিয়ে, ঠিক আছে, সিম্বল যদি বলি, সিম্বল আমরা কিরকম লিখছি, এম, মিটার। ভর, ভর হচ্ছে কি কিলোগ্রাম, কিলোগ্রামকে কিভাবে লিখছি, কেজি। সময়, সময়কে লিখছি কি সেকেন্ড, সেকেন্ডকে রিপ্রেজেন্ট করছি এস দিয়ে, দৈর্ঘ্য, ভর, সময়। এরপরে আসবে কি তাপ, গতীয় তাপমাত্রা, এটাকে আমরা কিভাবে, এর একক কি, কেলভিন, কি একক, কেলভিন, কেলভিনকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কে, কেলভিনকে আমরা কে দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এবারে কি আসবে, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তারপরে আসবে কি দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য ক্লাস 11-12 ফিজিক্সে আপাতত দীপন প্রাবল্যের ব্যবহার নেই, বাদ বাকিগুলোতে আছে। ক্যান্ডেলা, এটাকে আমরা লিখি কিভাবে, সিডি, সিডি দিয়ে, সিম্বল হচ্ছে সিডি। তারপর হচ্ছে কি পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপ, এটা হচ্ছে কি মোল, এটাকে আমরা লিখি এমওএল। সাতটা কোয়ান্টিটি হলো, সাতটা কোয়ান্টিটির একক এবং সেই এককগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করছে সেগুলো লিখলাম। এবার আমরা কি লিখবো, যে এরপরেই আসবে মাত্রা, ঠিক আছে, মাত্রা যখন আমরা করব ডাইমেনশন, সেখানে আমরা ও লিখে নেব, মাত্রাটাও এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে, ডাইমেনশন পরে আসবে। দৈর্ঘ্যের মাত্রা যখন আমরা লিখি তখন আমরা কিভাবে লিখি, এল, এল মানে কি লেন্থ, এবং সেটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে। ভরের মাত্রা কিরকম লিখি, এম, ভরের মাত্রা হচ্ছে কি মাস, মাস মানে কি এম, ক্যাপিটাল এম, মাত্রা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার।
সময়ের মাত্রা কিরকম, ক্যাপিটাল টি। টেম্পারেচার, তাপগতীয় তাপমাত্রা, এটা টেম্পারেচারকে আমরা কে দিয়েও লিখি, কোথাও থিটা দিয়েও লিখি, এর মাত্রাকে কে দিয়েও লেখে, থিটা দিয়েও লেখে কোথাও। অ্যাম্পিয়ারকে এটা কে দিয়ে লেখে, কেউ কেউ থিটা দিয়েও লেখে, থিটা লেখা যায়। আচ্ছা অ্যাম্পিয়ার, এটাকে এ দিয়েও লেখা যায়, আবার কেউ ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল আই দিয়েও লেখে। ক্যান্ডেলাকে সিডি, ব্র্যাকেটের মধ্যে সিডি। আর পদার্থের পরিমাণ মোলকে ব্র্যাকেটের মধ্যে এমওএল। ব্যাস, এগুলো হচ্ছে কি মাত্রা, 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির একক লিখে দিয়েছি, এককের সিম্বল লিখে দিয়েছি এবং মাত্রা লিখে দিয়েছি। এবারে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি যেগুলো হচ্ছে, এদের সমস্যাটা কি আমি বলছি। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি যাদেরকে বলে কি পূরক, পূরক রাশি, ঠিক আছে। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে কি প্লেন অ্যাঙ্গেল, এটা হচ্ছে কি প্লেন অ্যাঙ্গেল বা হচ্ছে কি তাহলে প্লেন অ্যাঙ্গেল বলছি। প্লেন অ্যাঙ্গেলকে আমরা দ্বিমাত্রিক কোণও বলি, ইংরেজিতে কি বলি, দ্বিমাত্রিক কোণ, দ্বিমাত্রিক কোণ বলি। আরেকটা হচ্ছে কি প্লেন অ্যাঙ্গেল, এটাকে বলে সলিড অ্যাঙ্গেল। মানে দুটো যে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি হচ্ছে, সলিড অ্যাঙ্গেলকে বাংলাতে বলে কি ত্রিমাত্রিক কোণ, মানে 3D অ্যাঙ্গেল বলে, 3D অ্যাঙ্গেল, ত্রিমাত্রিক কোণ, বা হচ্ছে কি ঘন কোণ, ঘন কোণ, ঠিক। তো প্লেন অ্যাঙ্গেল আসে কিরকম ভাবে, প্লেন অ্যাঙ্গেল আসে যে আমরা সেই করেছিলাম না যে একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে কি কেন্দ্র, এটা হচ্ছে কি এর ব্যাসার্ধ। এবারে এইটা, এই বৃত্তচাপটা যদি এখানে থিটা কোণ করে, তাহলে আমরা কিরকম লিখেছিলাম যে থিটা মানে এটা হচ্ছে কি কোণ, কোণ সমান কি হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই কি হচ্ছে ব্যাসার্ধ, কোণ সমান হচ্ছে কি চাপ বাই ব্যাসার্ধ। চাপ, চাপ মানে কি আর্ক লেন্থ, আর্ক লেন্থ বাই রেডিয়াস। এখন কথা হচ্ছে যে এটা একটা ভৌত রাশি, কিন্তু মানে দ্বিমাত্রিক কোণ একটা কি ভৌত রাশি, তো দ্বিমাত্রিক কোণ কিন্তু একটা ভৌত রাশি। কিন্তু যদি আমি এর একক লিখতে চাই, একক লিখতে গেলে কি হবে, আর্ক লেন্থের যদি আমি একক লিখি, যদি আমি মিটার লিখি, আর্ক লেন্থ মানে কি একটা দৈর্ঘ্য, তো মিটার লিখলাম, রেডিয়াসও কি লিখবো মিটার, তাহলে মিটার মিটার কেটে যাচ্ছে, তো তাহলে এর তো কোনো এককই থাকছে না। কিন্তু একটা ভৌত রাশি, ভৌত রাশিকে আমাদের যদি ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি কি লাগে, একটা সংখ্যা লাগবে এবং একটা কি লাগবে, একক লাগবে। তাহলে এটা এমন একটা রাশি হয়েছে এর তো কোনো একক নেই, তো এই জন্য একে একটা একক দেওয়া হচ্ছে। কি একক দেওয়া হচ্ছে, এককটা হচ্ছে কি রেডিয়ান, এর এককটা কি রেডিয়ান। এই যে যে রেডিয়ান একক দেওয়া হলো কিসের জন্য, যে এখানে আর্ক লেন্থ বাই রেডিয়াস এমন হয়ে গেছে, এখানে কোনো একক থাকছে না, দুটো কেটে যাচ্ছে, যার ফলে একে আলাদাভাবে একটা একক ডিফাইন করা হয়েছে রেডিয়ান, এবং এটাকে আমরা RAD বলে লিখি, ঠিক আছে, রেডিয়ান। একই রকম ভাবে ত্রিমাত্রিক কোণ বা ঘন কোণ কিরকম হচ্ছে, যে ধর এটা হচ্ছে কি একটা গোলক, সেই গোলকের উপরে আমি একটা ক্ষেত্র নিলাম, ক্ষেত্রফল নিলাম, এই ক্ষেত্রফল, ঠিক আছে, এটা একটা ক্ষেত্রফল নিলাম। এই ক্ষেত্রফলের প্রত্যেকটা বিন্দু, মানে এই ক্ষেত্রফলের যে মানে এন্ড যে পয়েন্ট, মানে প্রান্তের যে বিন্দু, সেই প্রান্তের বিন্দুগুলো বৃত্তের কেন্দ্রে একটা কোণ করবে, কিরকম না একটা চোঙের মানে হচ্ছে, দেখেছি সেই কি বলবো ক্যাপ যেমন, ঠিক আছে, ক্যাপের, ক্যাপের যেই ভেতরেরটা যেটা, এই যে যে কোণটা, এই কোণটাকে কি বলে ঘন কোণ। এই ঘন কোণের ফর্মুলা হচ্ছে কি, ঘন কোণের ফর্মুলা হচ্ছে, এটা ক্লাস 12 এ স্থির তড়িৎ চ্যাপ্টারে আছে, গাউসের উপপাদ্য করতে গিয়ে। তো ঘন কোণ হচ্ছে কি না ক্ষেত্রফল বাই এর যেই যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের স্কোয়ার, সেই ব্যাসার্ধের স্কোয়ার। এখন ক্ষেত্রফলের একক কি আসবে, মিটার স্কোয়ার, আবার ব্যাসার্ধ মানে কি তারও একক কি মিটার, মিটারের স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এই জন্য এদের যদি আমি বলি যে এর একক, তাহলে তো কিছু থাকছে না, কিন্তু এটা একটা ভৌত রাশি, ভৌত রাশির একক থাকা দরকার। এই জন্য এরও একটা একক দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি স্টেরেডিয়ান। কি হচ্ছে, ঘন কোণের একক হচ্ছে কি, ঘন কোণের একক হচ্ছে কি একক,
হচ্ছে স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান এটাকে STR বলে লিখে দেওয়া হয়। তো এই দুটো রাশি এমন একটা রাশি যে এদের কোনো একক ছিল না। যদি আমি হচ্ছে দৈর্ঘ্যের এককগুলো লিখে দিই করি, তো কোনো একক পাওয়া যাচ্ছিল না। এই জন্য এদের একটা একক দিয়ে দেওয়া হলো, একটা হচ্ছে কি রেডিয়ান আর একটা হচ্ছে স্টেরেডিয়ান। আচ্ছা, যদি যদি ধরো কিছুটা তো মাত্রা বার করে তো শিখেছিস, ঠিক আছে, মাত্রা বার করে তো কিছুটা কিছুটা শিখেছিস। যদি বলি এর হচ্ছে মাত্রা কি হবে, মাত্রা কিন্তু কিছু হবে না, দৈর্ঘ্যের মাত্রা এল, আবার এখানেও রেডিয়াস মানে কি, এটাও তো দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে এল আর এল কেটে যাবে, তাহলে কি হচ্ছে এর কোনো মাত্রা থাকছে না। এরও কি হচ্ছে, কোনো মাত্রা থাকছে, মাত্রা থাকছে না। স্টেরেডিয়ানে দেখ ক্ষেত্রফল মানে কি হবে, এল স্কোয়ার, নিচেও কি আসবে এল স্কোয়ার, এরও মাত্রা থাকছে না। মানে এই দুটো রাশি এমন একটা রাশি, এদের হচ্ছে কি একক আছে কিন্তু মাত্রা নেই। তাহলে কিছু রাশি হতে পারে যাদের একক আছে কিন্তু মাত্রা নেই, ঠিক আছে। তো উদাহরণ এই দুটো আসবে, তো এদের একক আছে এবং মাত্রা নেই। তাহলে দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, যেটা হচ্ছে যে ঘন কোণ এবং হচ্ছে কি এবং ক্ষেত্রীয় কোণ, যেটাকে আমরা বলছি কি প্লেন অ্যাঙ্গেল, ঠিক আছে, প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, যাকে বাংলায় কি বলছে ঘন কোণ এবং তলমাত্রিক কোণ বলে, তলীয় কোণ বলে, ঠিক আছে। তাহলে কি লিখবো, ঘন কোণ, নোট বলে লিখছি, ঘন কোণ এবং হচ্ছে কি ক্ষেত্রীয় কোণ বা প্লেন অ্যাঙ্গেল। ক্ষেত্র কোণ হলো এমন দুটি ভৌত রাশি, ভৌত রাশি যারা কি হচ্ছে একক বিহীন, যাদের কি আছে, যাদের একক আছে, যাদের কি আছে একক আছে, একক আছে কিন্তু মাত্রা নেই, কিন্তু মাত্রা নেই, ঠিক আছে। মাত্রা নেই মানে কি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক। তো বল যে কোনো রাশির যদি একক থেকে থাকে, কোনো রাশির যদি একক থেকে থাকে, তার কিন্তু মাত্রা আসবেই, ঠিক আছে। মানে যদি কোনো রাশি হয়, যদি কারোর একক থেকে থাকে, না, যদি যদি কারোর একক আছে, ধরো এখানে তো একক আছে কিন্তু এর মাত্রা নেই, কিন্তু যদি মাত্রা থাকে তাহলে একক কিন্তু আসবে। তাহলে নোট বলে কি লেখা যেতে পারে, যে যদি কোনো রাশির, যদি কোনো ভৌত রাশির, ভৌত রাশির মাত্রা না থাকে, না থাকে, যদি কোনো রাশির মাত্রা না থাকে, মাত্রা নেই মানে কি, মাত্রা না থাকে, তবে তার, তবে তার একক, একক থাকতেও পারে, থাকতেও পারে, এই যেমন দুটো থাকে না, মাত্রা নেই, যদি কোনো ভৌত রাশির মাত্রা না থাকে, এর তো মাত্রা নেই কিন্তু একক, একক আছে, একক থাকতেও পারে। কিন্তু যদি কারোর মাত্রাই না থাকে তাহলে তো একক কোনো মতেই থাকবে না, মানে মাত্রাই নেই, তাহলে তার একক কি থাকবে, কোনো এককে থাকবে না। যদি কোনো ভৌত রাশির, যদি কোনো ভৌত রাশি, সরি, যদি কোনো ভৌত রাশির মাত্রা, এক মিনিট এক মিনিট, কি লিখলাম এটা, যদি কোনো ভৌত রাশির মাত্রা না থাকে, মাত্রা নেই, তবে তার একক থাকতেও পারে, একক আছে। এবার আমি একটা ভৌত রাশি দিলাম যার এককই নেই, যার এককই নেই, তাহলে একক বিহীন রাশির মাত্রা কি হবে, সবসময় এককবিহীন রাশি কি হবে, সবসময় মাত্রাবিহীন হবে, সর্বদা মাত্রাবিহীন হবে, তার তো কোনো এককই নেই। একক থাকলে মাত্রা শূন্য হতেও পারে, কেটে কুটে গিয়ে মাত্রা শূন্য হচ্ছে, কিন্তু এককই নেই, তাহলে মাত্রা আসবে কোথা থেকে, তাই না, এককই নেই তো মাত্রা আসবে কিভাবে। এককবিহীন রাশির কিন্তু সর্বদা মাত্রাহীন হবে, কোনো মাত্রায় থাকবে না। কিন্তু যদি কোনো ভৌত রাশির মাত্রা না থাকে তার কিন্তু একক থাকতেও পারে, যেমন এটা, এই দুটো হয়েছে।
এবারে আসবো কি, যেমন ইউনিট কনভার্সন যদি দেখি, ঠিক আছে, এতটা পর্যন্ত হলো। এবার আসবো কি, যে এককের মধ্যে যে কনভার্সন হচ্ছে, ইউনিট কনভার্সন যদি বলি, ইউনিট কনভার্সন, ইউনিট কনভার্সন কি হচ্ছে? ফার্স্ট, তার কোথাও দিল যে ধর বললো যে একটা দৈর্ঘ্য হচ্ছে কত, 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার সমান, এটাকে আমি করতে চাইছি সিজিএস একক। কোন এককে? সিজিএস ইউনিট। সিজিএস ইউনিটে কত হবে? যদি প্রশ্ন এরকম দেয় সিজিএস ইউনিটে কত হবে, তাহলে আমরা কি করব, যে কিলো, সিজিএস ইউনিটটা কি সেন্টিমিটার, সিজিএস ইউনিটটা কি হচ্ছে সেন্টিমিটার, তাহলে আমরা চাইবো কি, যে কিলোমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কিলোমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা করব কিরকম না, এটার পদ্ধতি যদি আমি বলি, তাহলে আমরা সেই পদ্ধতি যদি ইউজ করি, N1 U1 সমান কি হচ্ছে N2 U2। আচ্ছা, এর N1 মানে কত? 15। এর N1 মানে কত? 15। এর হচ্ছে U1 মানে কত হচ্ছে? কিলোমিটার। আচ্ছা, N2 আমি জানি না, হয়েছে। U2 হচ্ছে কত? U2 কত? সেন্টিমিটারে নিয়েছে। U2 কততে নিয়েছে? সেন্টিমিটারে। পদ্ধতি যেটা হচ্ছে সেরকমই সেন্টিমিটারে নিয়েছে। আমি বড় জোরে কি করতে পারি, কিলোমিটার আর সেন্টিমিটারের মধ্যে একটা সম্পর্ক লিখতে হবে। আমরা জানি কি, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। তাহলে 1 কিলোমিটার মানে কত হচ্ছে? 10, 10,000 নয়, 1 লক্ষ। 1 লক্ষ হচ্ছে এখানে। তাহলে এখান থেকে আমরা কি করব, যে লিখতে পারি, হয় যে কোনো একটাতে করে নিই। 15 কিলোমিটার মানে কি লিখবো? 1 লিখে 10 কত হচ্ছে? 5। 10 5 কিলোমিটার মানে কি? 10 5 সেন্টিমিটার। N2 হচ্ছে কত? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে, তাহলে N2 মানে কত হচ্ছে? 15 ইন্টু 10 5 N2। তার মানে আমি কি লিখতে পারি? 15 কিলোমিটার মানে 15 ইন্টু 10 5 সেন্টিমিটার। এবারে এত হচ্ছে কি মেন পদ্ধতি, যেটা এই পদ্ধতি হচ্ছে কি, যে এই পদ্ধতিতে অ্যাকচুয়ালি হচ্ছে। কিন্তু আমরা যখন করব তখন আমরা কিন্তু এই পদ্ধতি আর করব না, আমরা কিন্তু এক চান্সে কিরকম করব, আমরা চাইবো কিরকম, যে এখানে জাস্ট এখানে 15 আছে, 15 কিলোমিটার ইজিক্যালস টু, আমরা কি করি, সংখ্যাটাকে কোনো কিছু করি না, কিলোমিটারটাকে করে নিই কিসে? সেন্টিমিটারে। 1 কিলোমিটার মানে কত হচ্ছে? 10 5 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল। তাহলে 15 ইন্টু 10 5 সেন্টিমিটার। ঠিক, 15 ইন্টু 10 5 সেন্টিমিটার হয়েছে। এখন একটা প্রশ্ন দিচ্ছি, দেখ কিরকম, গুলিয়ে যাস না। প্রশ্নটা হচ্ছে, একটি দণ্ডের দৈর্ঘ্য, একটি দণ্ডের দৈর্ঘ্য 50 মিটার। একটি দণ্ডের দৈর্ঘ্য কত? 50 মিটার। যদি দৈর্ঘ্যের একক কে বি ধরা হয়, প্রশ্ন দেখ কিরকম হচ্ছে, যদি দৈর্ঘ্যের এককে বি ধরা হয়, যদি দৈর্ঘ্যের এককে কত ধরা হয়? বি ধরা হয়, যেখানে বি সমান 1/10 মিটার, যেখানে বি সমান 1/10 মিটার, তবে বি এককে দণ্ডের দৈর্ঘ্য কত হবে? এই কোশ্চেনে আমি বলছিলাম বি এককে দণ্ডের দৈর্ঘ্য কত হবে। দেখি ইউনিট কনভার্সন কত শিখেছিস, দৈর্ঘ্য কত হবে। বলো না সহজ। ঠিক আছে, এবার দেখ একক মাত্রা চ্যাপ্টার সহজ কিরকম লাগছে। একটি দণ্ডের দৈর্ঘ্য 50 মিটার, যদি দৈর্ঘ্যের এককে বি ধরা হয়, যেখানে বি হচ্ছে কত? 1/10 মিটার,
তবে বি এককে দণ্ডের দৈর্ঘ্য কত হবে। এটা কিন্তু ইউনিট কনভার্সনের অঙ্ক। N1 = N2 এবার কর। হচ্ছে না? হুম, হচ্ছে না? দেখ কিভাবে হবে, দেখ এরকম না ঠিকঠাক করে বুঝতে পারলে হবে না, এই টাইপের অঙ্কও হবে না। প্রথমে আমি কি বলেছি, একটি দণ্ডের দৈর্ঘ্য কত 50 মিটার, ঠিক আছে। আচ্ছা আমরা কি ফর্মুলা জানি, এটা কি হচ্ছে একক ইউনিট কনভার্সনের অঙ্ক, তো এটা ইউনিট কনভার্সনের অঙ্ক। তাহলে আমি প্রথমে কি লিখবো, N1 = N2 এই ফর্মুলাতেই যেতে হবে। তাহলে একটি দণ্ডের দৈর্ঘ্য কত 50 মিটার বলে দিয়েছে, তাহলে প্রথমে N1 কত 50, U1 কত মিটার সমান, তাহলে বি এককে দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে এককটা কি, ইউ2টা কি বি, ইউ2টা কি হচ্ছে বি, আমার চাই কত N2, ঠিক কি না। ইউ2টা কি জানি, ইউ2 হচ্ছে কি বি। এবারে বি আর এম এর মধ্যে একটা সম্পর্ক আছে, বি = 1/100 এম, মানে বি হচ্ছে কত 1/100, 1/10 মিটার। আমি কি লিখবো 50 এম সমান N2, বিটা কত 1/10 এম। দেখ এখান থেকে এম আর এম কেটে গেল, তাহলে N2 কত হলো 500, কত হলো 500, N2 কত হলো 500। তাহলে তার মানে কি হচ্ছে, এখন তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে, তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে, দণ্ডের দৈর্ঘ্য হবে বি, যখন এককটাকে আমি বি নিচ্ছি তখন তার মান কত হচ্ছে 500, তাহলে দণ্ডের এখন দৈর্ঘ্য কত 500 বি, এরকম করে করতে হবে, দণ্ডের দৈর্ঘ্য হবে 500 বি, ঠিক। বেশ, এবারে প্রশ্ন, যদি দৈর্ঘ্যের একককে কি করা হয়, দ্বিগুণ করা হয়, যদি দৈর্ঘ্যের একককে দ্বিগুণ নয় 3 গুণ করা হয়, এককটাকে আমি 3 গুণ করে দিয়েছি, 3 গুণ করা হয়, তবে তবে আয়তনের একক কত গুণ হবে, আচ্ছা কি ঘনত্বের একক কত গুণ হবে। দৈর্ঘ্যের একককে যদি আমি 3 গুণ করে দিই তাহলে আয়তনের একক কত গুণ হবে এবং ঘনত্বের একক কত গুণ হবে। প্রথমে এখানে দেখ, আমরা কি জানি আয়তন সমান কি হচ্ছে, আয়তন সমান কি হচ্ছে দৈর্ঘ্যের কিউব। যদি আমি আয়তনের একককে 3 গুণ করে দিই তাহলে দৈর্ঘ্যের একক কি হবে 3 এর কিউব, মানে কি হবে 27 গুণ, কি হবে 27 গুণ। দৈর্ঘ্যের যে এককটা আছে, ধরো কোনো একটা দৈর্ঘ্যের যে একক আছে, সেই এককটাকে যদি আমি বলি যে প্রথমে দৈর্ঘ্যের একক ছিল কত 1 মিটার, আমি এখন বলছি যে না আমার কাছে দৈর্ঘ্যের একক কত, আমার কাছে দৈর্ঘ্যের একক হচ্ছে এখন বি, এখন আমার কাছে দৈর্ঘ্যের একক বি হচ্ছে 3 গুণ, মানে কি হচ্ছে 3 মিটার, আমার কাছে দৈর্ঘ্যের একক কত হচ্ছে 3 মিটার। তাহলে আয়তনের একক তাহলে কি হবে বল, আয়তনের একক হচ্ছে কত, আয়তনের একক হচ্ছে কি হবে, আয়তনের একক যদি আমি বলি তাহলে দৈর্ঘ্যের কিউব, মানে কি হচ্ছে বি এর কিউব, বি এর কিউব মানে কত হবে, বি এর কিউব মানে 3 মিটারের কিউব, মানে কি হচ্ছে 27 মিটার কিউব। তাহলে আয়তনের একক কত গুণ হয়ে গেল 27 গুণ। প্রথমে আয়তনের একক কি ছিল মিটার কিউব, এখন হয়ে গেল কত 27 মিটার কিউব, মানে আয়তনের একক হয়ে গেল 27 গুণ। তাহলে ঘনত্বের একক কি হবে, ঘনত্বের একক হবে, ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, ভরের একক তো ঠিক আছে, তাহলে ঘনত্বের একক এখন কি হবে, ঘনত্বের একক হবে 1/27 গুণ, হ্যাঁ কি না, নিচে না আয়তনের এককটা নিচে আছে না, তাহলে কি হবে 1/27 গুণ।
তাহলে প্রশ্ন এরপরে কি হচ্ছে, 1 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে কি ঘনত্বের একক। 1 কেজি পার মিটার কিউবকে সিজিএস এককে, 1 কেজি পার মিটার কিউবকে সিজিএস এককে, আচ্ছা সিজিএস এককের মান কত হবে? সিজিএস এককে 1 কেজি পার মিটার কিউব সমান 1 কেজি পার মিটার কিউবের মান সিজিএস এককে কত হবে? কেজি আর মিটার কিউব আছে, তাকে সিজিএস এককে নিয়ে যেতে হবে। আরেকটা প্রশ্ন, যে একটি বস্তুর ঘনত্ব সমান 10 কেজি পার মিটার কিউব। একটি বস্তুর ঘনত্ব হচ্ছে কত? 10 কেজি পার মিটার কিউব। ভরের নতুন একক হলো এক্স, যেখানে এক্স সমান 5 কেজি এবং এবং দৈর্ঘ্যের নতুন একক হলো ওয়াই, যেখানে ওয়াই সমান 2 মিটার। এখানে ওয়াই সমান কি হচ্ছে? 2 মিটার। তবে এক্স এবং ওয়াই এককে বস্তুটির ঘনত্ব কত হবে? এক্স এবং ওয়াই এককে বস্তুটির ঘনত্ব কত হবে, এটা কোশ্চেন। চেষ্টা কর দেখি, ফার্স্ট কোশ্চেন তো হয়ে যাবে, সেকেন্ড কোশ্চেনটা আগে করেছি সেরকম পদ্ধতিতে করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা করি। ফার্স্ট কোশ্চেনটা হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কিরকম হবে? 1 কেজি পার মিটার কিউব, এটা করা সহজ, ঠিক না? 1 কেজি পার মিটার কিউব। গ্রাম, সিজিএস একক মানে কি হচ্ছে? গ্রাম। আর হচ্ছে কি দৈর্ঘ্যের একক কি হবে? দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। তাহলে 1 কেজি মানে কি হবে? 1000 গ্রাম। আর 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারের কিউব হয়ে যাবে, ঠিক না? 100 সেন্টিমিটারের কিউব। তাহলে কি হবে? 1000 গ্রাম বাই কি হবে? 1 লিখে কি হবে? 100, 100 হচ্ছে কি 3 বার, মানে 1 লিখে 6টা শূন্য, সেন্টিমিটারের কিউব। এখান থেকে 1 2 3, 3টে শূন্য কেটে যাচ্ছে, মানে কত হবে? 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখান থেকে আমরা লিখতে পারি কি, যে 1 কেজি পার মিটার কিউব হচ্ছে কত? 1/1000 গ্রাম বাই সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখান থেকে আমি একটা জিনিস লিখছি, যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান কি হচ্ছে? 1000 কেজি পার মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব, তো এটা লিখলাম। এবারে একটা জিনিস বলছি, যে এখানে সিজিএস ইউনিট কোনটা? গ্রাম পার সেন্টিমিটার কিউব। সিজিএস ইউনিট কোনটা হচ্ছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। এসআই ইউনিট কি হচ্ছে? কেজি পার মিটার কিউব। এখানে কোন ইউনিটটা বড়? বড়। কি করে বুঝবো কোন ইউনিটটা বড়? সিজিএস ইউনিট। সিজিএস ইউনিট না এসআই ইউনিট বড়? এখানে সিজিএস ইউনিট। কেন না? এটা হচ্ছে কি গ্রাম পার সেমি কিউব, এখানে সংখ্যা দেখ 1 আছে। এটা কেজি পার মিটার কিউব, এখানে সংখ্যা আছে কত? 1000। তাহলে এটা যদি সংখ্যা বড় হয়, এটা ছোট একক। তাহলে এখানে সিজিএস একক বড়, এসআই একক ছোট। তাহলে অনেকের ধারণা থাকে যে সিজিএস একক বোধহয় ছোট হয়, এসআই একক বড় হয়। এই ধারণাটা ভুল, ঠিক আছে? সিজিএস এককও বড় হতে পারে এসআই এককের থেকে, ঠিক আছে? ব্যাস। তাহলে কি হতে পারে, যে এটা আমি নোট বলে লিখে দিচ্ছি, যে সিজিএস এককও
এসআই এককের চেয়ে বড় হতে পারে। বড় হতে পারে। সিজিএস এককও কি হতে পারে? এসআই এককের চেয়ে বড় হতে পারে। ব্যাস, এই যে ধারণাটা যে সিজিএস একক ছোট হয় এসআই একক বড় হয়, এই ধারণাটা ভুল। এবারে এই কোশ্চেনটা হয়ে গেছে অ্যান্সার। একটি বস্তুর ঘনত্ব এত, কি করে হবে? এই দেখ, n1, এটাকে সমাধান করছি। n1u1 is equals to n2u2, n1u1 is equals to n2u2। বেশ, এখান থেকে কি লিখবো? n1 মানে কত? 10। u1 মানে কি হবে? কেজি বাই মিটার কিউব সমান, আমি n2 জানি না। n2 কি জানি? জানি না। u2 মানে কি আসবে বল? u2 কি আসবে? মানে যদি আমি ভরের একককে কত নিয়েছে, ভরের একককে কি নিয়েছে? নতুন একক এক্স। তাহলে এখানে যদি ভরের একক কেজি হয়, তাহলে এখানে ভরের একক কি হবে? এক্স, কি না? আর দৈর্ঘ্যের নতুন একক কি নিয়েছে? ওয়াই। এখানে যদি দৈর্ঘ্যের একক মিটারের কিউব হয়, তাহলে এখানে কি হবে? ওয়াই এর কিউব, এক্স বাই ওয়াই কিউব। অসুবিধা আছে? নেই। পরের স্টেপে কি হবে? 10 কেজি বাই মিটার কিউব সমান u2। এবার আমি কি লিখবো? এক্স মানে কত মিটার, এক্স মানে হচ্ছে কত কেজি? এক্স এক্স মানে হচ্ছে 5 কেজি, তাই না? এক্সটাকে আমি কত বসালাম? 5 কেজি। ওয়াই মানে কত? 2 মিটার। তাহলে ওয়াই মানে যদি 2 মিটার হয়, তাহলে ওয়াই এর কিউব মানে 2 মিটারের কিউব, 2 মিটারের কিউব। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করতে চাই। তাহলে 10 কেজি বাই মিটার কিউব সমান u2, এটা কত হচ্ছে? 5 কেজি বাই 2 এর কিউব মানে কত হবে? 8 মিটার কিউব। অসুবিধা আছে? ঠিক আছে তো? এটা এখান থেকে কেজি আর কেজি কেটে যাবে না, মিটার কিউব কেটে যাবে। তাহলে u2 হবে কত? u2 হবে 10 গুণিতক 8 বাই 5। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, এটা n2 হবে না, এটা n2, সরি n2 হবে, এগুলো n2 ভুলে লেখা হয়ে গেছে, এটা n2। n2 হচ্ছে কত? তাহলে 10 গুণিতক 8 বাই 5, তাহলে 5 দিয়ে কাটে দিচ্ছে 2, তাহলে n2 হচ্ছে কত? n2 হচ্ছে 16। n2 হচ্ছে কত? 16। তাহলে এখন কি লিখবো? অতএব বস্তুটির আয়তন কি হবে? এখন বস্তুটির আয়তন হবে আমার এক্স এবং ওয়াই এককে বস্তুটির আয়তনের মান কত চলে আসছে? 16। মান কত চলে আসছে? 16। তাহলে কি হবে? 16 এক্স পার ওয়াই কিউব। ঠিক আছে? অ্যান্সার কিরকম হচ্ছে? 16 এক্স পার ওয়াই কিউব। ঠিক, এরকম হচ্ছে। বেশ, এরপরে আমরা কি লিখবো? যে মাত্রা। এক মিনিট, এরপরে আমরা লিখবো কি? যে মাত্রা কিভাবে বার করতে হয়। ঠিক আছে? ডাইমেনশন। আমরা যে সাতটা হচ্ছে কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যে লিখেছিলাম, সাতটা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি লিখেছিলাম, সেই সাতটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির আমরা কি লিখেছিলাম? যে একটা সিম্বল দিয়ে লিখেছিলাম। যেমন দৈর্ঘ্যকে এল, ভরকে হচ্ছে কি এম, সময়কে টাইমকে টি দিয়ে লিখেছিলাম না থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো কোনো ভৌত রাশি, মানে যে কোনো ভৌত রাশি এই সাতটার উপরে কিভাবে নির্ভর করছে, তাকে আমরা একটা মানে এম এল টি বা এই সাতজনের যে সিম্বল আছে তাদের পাওয়ার দিয়ে লিখবো। ঠিক আছে? তাহলে কোনো ভৌত রাশি, তাহলে কি লিখবো? কোনো ভৌত মাত্রা। মাত্রার সংজ্ঞা লিখতে পড়ছে না, ঠিক আছে? তোরা জানিস ডাইমেনশনের সংজ্ঞা কি হবে। ডাইমেনশন কোনো ভৌত রাশিকে ওই যে যে সাতটা, যে আমি ভৌত রাশি সাতটা হচ্ছে কি মৌলিক রাশির যে মাত্রা লিখে রেখেছি, মানে সিম্বল দিয়ে রেখে রেখেছি, তার উপরে কিভাবে নির্ভর করছে। ব্যাস, যদি বলি দেখ, প্রথমে আমরা চলে আসছি কি একটা একটা মাত্রা লিখি, সব থেকে মাত্রা লিখলে বোঝা যাবে। আমি যদি বলি ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মাত্রা কি হবে? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্যের স্কয়ার, দৈর্ঘ্যের স্কয়ার। তাহলে এর মাত্রা কি হবে? যদি আমি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা হবে কি? এল স্কয়ার। কি হবে? এল স্কয়ার।
এটাকে যদি খুব ভালোভাবে লেখা যায় কি হবে, m⁴ L² t⁴ মানে এম আর টি কেন লেখা হলো, আমি বলছিলাম না যে প্রথমে এই তিনটেই কিন্তু বেসিক্যালি নেওয়া হয়েছে, ঠিক আছে, বাকি তো পরে চারটে এসছে। তো আমরা সাধারণত কি করি, এই তিনটেকেই সাধারণত লিখি, কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কটা, 7টা। তো সেখানে এম আর টিটাকে আমরা যদি না থাকে তাও লিখি, এবং যদি না থাকে তখন আমরা কি লিখি, পাওয়ারে 0 লিখি। বেশ, 2 ক্ষেত্রফল হলো। এবার কি লিখবো, যে লিখছি কি আয়তন। আয়তন মানে কি, দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। অথবা যদি আমি যদি গোলকের ক্ষেত্রে নিই 4/3 পাই আর কিউ। অথবা যদি আমি চোঙের ক্ষেত্রে নিই তখন কত হয়, চোঙের ক্ষেত্রে হয় পাই r²h। r² মানে কি, এটা হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার, আর এইচ মানেও কি হচ্ছে এক প্রকার দৈর্ঘ্য, তো সেই আসছে কি দৈর্ঘ্যের কিউব। তো মাত্রা আমরা দৈর্ঘ্যের কিউব মানে দৈর্ঘ্যের উপরে, দৈর্ঘ্যের কত ঘাতের উপরে নির্ভর করছে। তাহলে মাত্রা কি হবে, এখানে আয়তনের মাত্রা আসবে L³ আয়তনের মাত্রা কি আসবে, L³ আয়তনের মাত্রা আসবে কি L³। ঠিক আছে, এরপরে চলে আসবে কি বেগ। বেগ, বেগের মাত্রা। বেগ মানে আমরা কি জানি, ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে কি, বেগ হচ্ছে কি সরণ বাই সময়, সরণ বাই সময়। তো সরণ মানে কি এক প্রকার দৈর্ঘ্য। তাহলে এর যদি আমি বেগের মাত্রা বলি, বেগের মাত্রা যদি বলি কি হবে, এল। দৈর্ঘ্য মানে কি এল, সময় হচ্ছে কত টি, তাহলে কি হবে এল t⁻⁻1। এটাকে আরো কিভাবে লেখা যায়, m0 L⁻1 t⁻⁻1 হয়েছে, m0 L⁻1। যদি প্রশ্ন দিই যে বেগের মাত্রীয় সংকেতে, বেগের মাত্রীয় সংকেতে ভরের মাত্রা কত, কি লিখবি, বেগের মাত্রীয় সংকেতে ভরের মাত্রা কত, এরকম দিয়েছে প্রশ্ন, কি হবে এবার, বেগের মাত্রীয় সংকেতটা কি হচ্ছে m0 m⁴ L⁻1 t⁻⁻1। তাহলে বেগের মাত্রীয় সংকেতে ভরের মাত্রা কি হচ্ছে 0। বেগের মাত্রীয় সংকেতে ভরের মাত্রা সমান 0। যদি বলে বেগের মাত্রীয় সংকেতে দৈর্ঘ্যের মাত্রা কি হবে, দৈর্ঘ্যের মাত্রা কি হবে 1, এরকম করে কোশ্চেন জিজ্ঞেস করে। যদি বলে বেগের মাত্রীয় সংকেতে সময়ের মাত্রা -1, ঠিক, তাহলে বেগ হয়ে গেল। এরপর চলে আসবো কি ত্বরণ, পরপর যাচ্ছি, কত নম্বর এটা চলছে, 5-এ চলে গেছে, 4 হবে মনে হচ্ছে। ত্বরণ, ত্বরণ হচ্ছে কি অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এই ত্বরণ মানে কি হতে পারে, অনেক রকমের ত্বরণ হতে পারে। কিরকম, যেমন যদি বলে অভিকেন্দ্র ত্বরণ, যদি বলে কি না ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যদি বলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, যদি বলে কি অভিকর্ষীয় ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ, ঠিক আছে। অভিকর্ষীয় ত্বরণ মানে কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সবই অ্যাক্সিলারেশন মানেই কি হবে, একই মাত্রা হবে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যে ধরনেরই অ্যাক্সিলারেশন হোক না কেন, সবকিছুর জন্য। তো অ্যাক্সিলারেশন মানে কি হয়, অ্যাক্সিলারেশন মানে আমরা জানি কি বেগ পরিবর্তন বাই সময়, ফর্মুলা জানতে হবে, বেগ পরিবর্তন বাই সময়, যে কোনো ধরনের অ্যাক্সিলারেশন। এখন বেগ পরিবর্তনের একক কি হবে, বেগের একক, বেগ পরিবর্তনের যা একক হবে বেগের একক তাই। তাহলে অ্যাক্সিলারেশনের মাত্রা কি আসবে, যদি বলি অ্যাক্সিলারেশন মানে ত্বরণের মাত্রা কি আসবে, বেগের মাত্রা বাই কি হবে সময়। বেগের মাত্রা কি এক্ষুনি বার করলাম, L⁻⁻1।
আর সময়ের মাত্রা কি হচ্ছে টি, তাহলে হয়ে যাবে কত এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার উপরে -1 আছে, আবার -1 তাহলে -2, আর এখানে বড় জন্য আমি m টু দি পাওয়ার 0 লিখে দিতে পারি, m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2 হয়েছে। এটা ত্বরণের মাত্রা, ঠিক ত্বরণের মাত্রা হলো। এবার লিখ যে বল, এবার চলে আসবে কি বল, ত্বরণের মাত্রা হওয়ার পরে বল আসছে, বলের মাত্রা। বল মানে আমরা কি জানি, যে কোনো ধরনের বল যদি বলি, অভিকর্ষীয় বল যদি বলি, বা যদি বলি হচ্ছে কি লম্ব বল, টান বল, ঠিক আছে, যে কোনো ধরনের বল হোক না কেন, আমরা জানি কি বল সমান ভর গুণিতক ত্বরণ, ঠিক আছে, বল সমান ভর গুণিতক, যে কোনো ধরনেরই বল হোক না কেন। তাহলে বলের মাত্রা কি হবে, ভরের মাত্রা এম, ত্বরণের মাত্রা এক্ষুনি বার করলাম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। বলের মাত্রা এটা হলো, ভরের মাত্রা এটা, ভর আর ত্বরণের মাত্রা দিয়ে আমরা বলের মাত্রা, এটা মুখস্থ করে রেখে দিতে হবে, এটা সবসময় যেন মুখস্থ থাকে, এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2। এখান থেকে আমরা একক লিখবো, ঠিক আছে, সিজিএস একক আর হচ্ছে কি এসআই একক, সিজিএস একক আর কি হচ্ছে এসআই একক, ঠিক আছে। এখান থেকে যদি বলি সিজিএস একক কি হবে, এখান থেকে এম, সিজিএস একক কি হবে, এম মানে কি, এম মানে মাস, মাস মানে কি হবে গ্রাম, এল মানে কি লেন্থ, সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাকে আমরা কি বলি ডাইন বলি, এটাকে আমরা বলি ডাইন, মানে বলের সিজিএস এককটাকে আমরা ডাইনও বলি। আচ্ছা এসআই একক কি হবে, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাকে আমরা কি বলি নিউটনও বলি, ঠিক আছে, ক্যাপিটাল এন দিয়েও প্রকাশ করা হয়। আমরা বলি না যে বল হচ্ছে কত 15 নিউটন, এই এন মানে কি নিউটন। এখন যদি প্রশ্ন করা হয় 1 নিউটন সমান কত ডাইন, কত ডাইন, 1 নিউটন সমান 5 ডাইন, কি করে আসে যদি আমি বলি, যদি বলি যে 1 নিউটন সমান কত ডাইন, এটা কিভাবে করব, 1 নিউটন মানে কি হচ্ছে 1 কেজি মিটার বাই সেকেন্ড স্কয়ার, কেজি মানে কি 1000 গ্রাম, মিটার মানে কি 100 সেন্টিমিটার সেকেন্ড স্কয়ার, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত 1 10 টু দি পাওয়ার 1 2 3 5, তাহলে কি হবে গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড স্কয়ার, তাহলে এখান থেকে এটা হচ্ছে কত 10 টু দি পাওয়ার 5, এটা মানে কি এটা হচ্ছে কত ডাইন, তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন সমান কি হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, একদম ক্লিয়ার। এবারে বল চলে আসছে, এবার চলে আসবো কিনা ভরবেগ, চলে আসবো ভরবেগ, ভরবেগের ইংরেজি কি মোমেন্টাম, ঠিক আছে, ভরবেগের ইংরেজি হচ্ছে কি মোমেন্টাম। ভরবেগ যেটাকে আমরা রৈখিক ভরবেগও বলি, ভরবেগ বা রৈখিক ভরবেগ, হ্যাঁ রৈখিক ভরবেগ, এটা হচ্ছে কি মোমেন্টাম, মোমেন্টাম আর হচ্ছে কি লিনিয়ার মোমেন্টাম বলে দিচ্ছি, লিনিয়ার, লিনিয়ার মোমেন্টাম, ভরবেগ রৈখিক ভরবেগ। আরেকটা আমরা বলি না বলের ঘাত, বলের ঘাত মানে পড়েছিলাম না যে বলের ঘাত হচ্ছে কি, বলের ঘাত, বলের ঘাত হচ্ছে কি যে ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান, বলের ঘাত মানে হচ্ছে কি, এটাকে বলের ঘাতকে ইংরেজিতে কি বলে ইম্পালস, ইম্পালস বলে, ইম্পালস যেটা হচ্ছে কি ইম্পালস, বলের ঘাত হচ্ছে কি যে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত মানেই ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের যা মাত্রা হবে ভরবেগেরও একই মাত্রা, কোনো আমরা যদি বলি দৈর্ঘ্য আর দৈর্ঘ্যের পরিবর্তন, সেই তো একই আসবে, এককটা একক একই আসবে, মাত্রা একই আসবে। আর আমরা কি জানি ভরবেগ সমান ভর গুণিতক বেগ, মানে এটাকে আমরা জানি পি ইজিক্যালস টু এমভি, পি ইজিক্যালস টু কি হচ্ছে এমভি,
তাহলে এর মাত্রা কি হবে? ভরের মাত্রা m আর বেগের মাত্রা কি হচ্ছে l t টু দি পাওয়ার -1, m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার -1, m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার -1। এবারে চলে আসবো কি যে শক্তি বা কার্য। সাত, এখানে চলে আসবো কার্য মানে হচ্ছে কি ওয়ার্ক, অথবা হচ্ছে কি শক্তি, এনার্জি, যে কোনো ধরনের শক্তি। কি ধরনের শক্তি হতে পারে? তাপ শক্তি হতে পারে, ঠিক আছে, তাপ শক্তি বলছি, তাপ শক্তি, আলোক শক্তি, যে কোনো ধরনের শক্তি, আলোক শক্তি, গতি শক্তি, স্থিতি শক্তি, সব ধরনের যা কিছু আছে, স্মৃতিশক্তি। আর কি হতে পারে? স্মৃতিশক্তি হতে পারে, এগুলো, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা কি করি, এখান থেকে আমরা কি লিখবো যে কার্যটাকে যেটা আমরা লিখেছিলাম বল গুণিতক কি হচ্ছে বলের অভিমুখে সরণ, তো এখান থেকে আমরা মাত্রাটা বার করে নিতে পারি। তো কার্য এর মাত্রাটা বা শক্তির মাত্রা, আমরা কার্যের মাত্রা বা শক্তির মাত্রা এখান থেকেই বার করে নিতে পারি। বলের মাত্রা কি m t টু দি পাওয়ার -1, সরণের মাত্রা হচ্ছে কত l, তাহলে দুটো যদি আমরা নিয়ে নিই একসঙ্গে তাহলে কত হবে m l স্কোয়ার t টু দি পাওয়ার -2 এখানে, ঠিক। বলের মাত্রা হচ্ছে ml t টু দি পাওয়ার -2, বলের মাত্রা কি হচ্ছে ml t টু দি পাওয়ার -2, তাহলে বল ইন্টু সরণ, এটা হচ্ছে কার্য, কার্য করার সামর্থ্যকে কি বলে? শক্তি। তো শক্তিও হচ্ছে কি কার্যের একক এবং মাত্রার সঙ্গে সমান হবে। এখান থেকে যদি আমি বলি সিজিএস একক কি হবে? এম মানে কি হবে? গ্রাম, মাস হচ্ছে কি গ্রাম, এল স্কোয়ার মানে কি হবে? সেন্টিমিটার স্কোয়ার, সেকেন্ড টু দি পাওয়ার -2। সিজিএস পদ্ধতিতে কার্য বা শক্তির এককে কি বলে? আর্গ বলে, বলে আর্গ বলে, ইআরজি, আর্গ। এসআই পদ্ধতিতে এসআই একক কি হবে? কেজি, সরি, কেজি মিটার স্কোয়ার, সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাকে কি বলে? জুল বলে। 1 জুল সমান কত আর্গ? 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, আমরা জানি। ওই একইভাবে ক্যালকুলেশন করলে চলে আসবে। কিরকম? এই দেখ, 1 জুল সমান কত হচ্ছে? কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। কেজিটাকে আমরা কি লিখে দিই? 1000 গ্রাম, আর মিটার মানে কত? 100 সেন্টিমিটার তার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হচ্ছে? 1000 গ্রাম, এটা হচ্ছে কত? 1 লিখে 4টে শূন্য হয়ে যাবে তখন, সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক। হয়েছে? একদম ক্লিয়ার? হুম। এবারে করে ফেল চাপ মানে কি? প্রেসার। চাপ মানে হচ্ছে প্রেসার। 8, প্রেসার, ঠিক আছে। আমরা কি জানি? প্রেসার মানে কি জানি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ হয়, ঠিক আছে। তাহলে বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, আমরা মোমেন্টামকে একটু আগে পি দিয়ে প্রকাশ করেছিলাম না? চাপকে আবার পি দিয়ে প্রকাশ করছি, এতে কোনো সমস্যা নেই। পি কে আমরা ব্যবহার করছি দু জায়গাতে। এখানে বল, আচ্ছা, চাপের মাত্রা হবে কি? বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফল কি হচ্ছে? এল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার
-2, m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 হলো। এবারে 9 চাপ হয়ে গেছে, বল বাই ক্ষেত্রফল, ঠিক না? বল বাই ক্ষেত্রফল হয়ে গেছে। এবার চলে আসবো কি যে ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা ইংরেজি কি? পাওয়ার। পাওয়ার মানে কি? কার্য করার হারকে, কার্য বাই সময়। ঠিক আছে, ক্ষমতা হচ্ছে কি? কার্য বাই সময়। তাহলে ক্ষমতার মাত্রা কি হবে? ক্ষমতার মাত্রা হবে কি? কার্য, কার্যের মাত্রা একটু আগে করেছিলাম কি? এম এল স্কোয়ার -2 বাই সময় হচ্ছে কত? টি। তাহলে হয়ে যাবে কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 m টু দি পাওয়ার 1 m1 l2 t টু দি পাওয়ার -3 হয়েছে। এটা হলো কি? ক্ষমতার মাত্রা। ক্ষমতা, এই ক্ষমতা কি হতে পারে? তড়িৎ ক্ষমতা হতে পারে, ঠিক আছে? তড়িৎ ক্ষমতা হতে পারে। আচ্ছা, ক্ষমতার চাপের যদি আমি এসআই একক লিখে দিই, চাপের এসআই একক, এসআই ইউনিট যদি লিখি কি হবে? চাপের এসআই একক, এসআই ইউনিট কি হবে? যদি আমি এরকম বলি নিউটন পার মিটার স্কোয়ার লেখা যায়? বল বাই ক্ষেত্রফল তো, নিউটন পার মিটার স্কোয়ার লেখা যায়। নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলে? পাস্কাল বলে। কি বলে? পাস্কাল বলে। নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কাল বলে। আচ্ছা, এই পাস্কালটাকে আমরা কি লিখতে পারি? এখানে যদি লিখি কি হবে? কেজি, মানে ভরের একক কেজি। তারপরে কি হবে? মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে আমি যদি লিখি কেজি বাই মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে কি? পাস্কাল। এটা হচ্ছে পাস্কাল। যদি বা দেয় যে চাপের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কি হবে? মানে চাপের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক বলতে 1 পাস্কাল সমান 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কি? এটা চাপের কি একক? সিজিএস একক। বল বাই ক্ষেত্রফল, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার কত হবে? বার করে দেয় দেখি। চাপের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কি হবে? বার করে। 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে, তাই তো? তাহলে 1 পাস্কাল ইজিক্যালস টু 1 নিউটন পার মিটার স্কোয়ার লিখতে পারি আমি। 1 নিউটন মানে কত? 10 টু দি পাওয়ার 5 ডাইন। আমি এখান থেকেও করতে পারি মিটার স্কোয়ার। মিটার মানে কি? মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে মিটার স্কোয়ার মানে 100 সেন্টিমিটারের স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে কত হবে? 10 টু দি পাওয়ার 5 ডাইন বাই 100 এর স্কোয়ার, মানে 1 লিখে কত হবে? 4টে শূন্য, সেন্টিমিটারের স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5, নিচে হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 5, আর এটা হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 4। যদি সেরকমই হয় তাহলে এখান থেকে কি হচ্ছে? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 5 -4 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, মানে 10 টু দি পাওয়ার 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, 1 পাস্কাল সমান। এবার ক্ষমতা ছিল, ক্ষমতার যদি আমি এসআই একক বলি, ক্ষমতার এসআই একক হচ্ছে কি? ওয়াট। এসআই একক কি হয়? ওয়াট। এসআই একক যদি আমি বলি এটা কি হবে? কেজি, কেন কি মাস আছে না? কেজি। মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -3, এটাকে আমরা কি বলি? ওয়াট বলি। ওয়াট বলি, ডাব্লু বলেও লিখি, ডাব্লু, WATT, ওয়াট। লেখা থাকে না একটা বাল্বের ক্ষমতা 100 ডাব্লু, 100 ওয়াট ক্ষমতা।
তো এর সিজিএস একক আমরা বড় জোর, আচ্ছা এখানে আমরা ওয়াটকে কি লিখতে পারি না, জুল পার সেকেন্ড, পারি তো লিখতে, জুল পার সেকেন্ড। এর সিজিএস একক কি হবে, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -3। কিন্তু একে ওয়াট এরকম কিছু নাম দেওয়া হয়নি, একে আমরা বড় জোর কি বলতে পারি, আর্ক পার সেকেন্ড, কি আর্ক পার সেকেন্ড বলতে পারি, হয়েছে, আর্ক পার সেকেন্ড। চাপ হয়ে গেল, ক্ষমতা হয়ে গেছে। বেশ, এবারে চাপ ক্ষমতা হয়ে যাওয়ার পরে এবার লিখবো কি, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। 9 হয়ে গেছে, 10। কৌণিক সরণ, কৌণিক সরণ মানে কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আমরা তো একটু আগেই বললাম কৌণিক সরণ মানে কি, কোণ, কোণ মানে কি আর্ক লেন্থ বাই রেডিয়াস, এর মাত্রা কি হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মাত্রা কি হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মাত্রা কিছু হয় না, কি হবে, আর্ক লেন্থ মানে কি, আর্ক লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, মানে হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, সেটাও দৈর্ঘ্য। তাহলে এটা কি হবে, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, কোনো মাত্রাই নেই। এর একক কি হয়, এর একক কি হয়, রেডিয়ান, একটু একটু আগে পড়লাম রেডিয়ান। আরো একক হয়, ডিগ্রি হয়, ঠিক আছে, আর্ক মিনিট হয়, আর্ক সেকেন্ড হয়। তাহলে কৌণিক সরণ হয়ে গেল, এটাতেই করে দিচ্ছি, 10-এর এ বি করে দিচ্ছি, কৌণিক সরণ। কৌণিক বেগ, কৌণিক বেগ মানে কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এগুলো করেছি যদিও। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি, ওমেগা, ওমেগা আমরা কি লিখেছিলাম, ডি থিটা বাই ডিটি। তো কিছু না, কৌণিক বেগ মানে, কৌণিক বেগ হচ্ছে কি, কৌণিক সরণ বাই সময়, কৌণিক সরণ বাই সময়। কৌণিক সরণ, কৌণিক সরণ মানে কি, কোণ, কৌণিক সরণের কোনো মাত্রা আছে, নেই তো, তাহলে কৌণিক বেগের মাত্রা আমি যদি বলি ওমেগা, এটাকে ওমেগা বলে, কৌণিক সরণের মাত্রা কিছু নেই। তাহলে দেখ, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 মানে কি 1, কি 1/t, তাহলে কত হবে, টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1। এর একক কি হয়, একক আমরা জানি কি হয়, রেডিয়ান পার সেকেন্ড, কি হবে, রেডিয়ান পার সেকেন্ড হবে, কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এবার আসবে কি, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, তাহলে কি হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। বেশ, তাহলে কৌণিক ত্বরণ কি হবে, কৌণিক বেগ বাই সময়, কৌণিক ত্বরণ হচ্ছে কি, কৌণিক বেগ বাই সময়, কৌণিক বেগ বাই সময় মানে কৌণিক বেগ বৃদ্ধির হার, কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। এবার কৌণিক বেগের মাত্রা কি আসবে, কৌণিক বেগের মাত্রা তো করলাম টি টু দি পাওয়ার -1, আবার নিচেও আছে কত, টি, তার মানে কত হবে, টি টু দি পাওয়ার -2। তাহলে কৌণিক ত্বরণের মাত্রা কি হচ্ছে, টি টু দি পাওয়ার -2। একক কি হবে, রেডিয়ান পার সেকেন্ড ছিল, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার চলে আসবে, একক আসবে কি, কৌণিক ত্বরণের একক আসবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, হয়েছে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এতটা পর্যন্ত হলো, একবার দেখে নেব পুরোটা, তারপরে আবার বলছি। আচ্ছা, যদি বলি ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, ফ্রিকশন কোফিসিয়েন্ট, ঘর্ষণ গুণাঙ্ক কি হয়, 11 দিচ্ছি, ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক ইংরেজি হচ্ছে কি, ফ্রিকশন কোএফিসিয়েন্ট। আমরা জানি কি, যে ঘর্ষণ বল সমান,
ঘর্ষণ বল সমান ঘর্ষণ গুণাঙ্ক মিউ গুণিতক হচ্ছে কি লম্ব বল। এটা আমরা জানি তো, ঘর্ষণ বল সমান হচ্ছে কি মিউ গুণিতক লম্ব বল। তাহলে আমি যদি বলি ঘর্ষণ গুণাঙ্ক মিউ কি হবে, ঘর্ষণ বল বাই লম্ব বল, দুটোই তো বল, বলের মাত্রা বাই বলের মাত্রা, কোনো মাত্রা থাকবে, থাকছে না। তাহলে মিউ এর মাত্রা কি হবে, ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা কি হবে, ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা হবে কিছু নেই মাত্রা, m⁴ 0 l⁴ 0 t⁴ 0। ঘর্ষণ গুণাঙ্কের একক কিছু পড়েছিলিস, নেই, এককহীন। তাহলে এটা মাত্রাহীন এবং এককহীন রাশি, কোনো এককই নেই। ঘর্ষণ গুণাঙ্ক একটা হচ্ছে কি সংখ্যা, কেবলমাত্র ঘর্ষণ গুণাঙ্ক কি হচ্ছে একটা সংখ্যা। বেশ, এটা হলো। এবারে চলে আসবো কি টর্ক। যদি বলি টর্ক কি হয়, টর্ক বা বলের ভ্রামক, টর্ক TORQUE, টর্ক বা বলের ভ্রামক। টর্ক বা বলের ভ্রামক হচ্ছে কি, ধর এই একটা বল এফ, এফ ভেক্টর, ধর যদি বলি এই বিন্দুর সাপেক্ষে এই বলটার টর্ক কি হবে, এখান থেকে আমরা লম্ব, এখান থেকে আমরা কি করি না ভেক্টর, অবস্থান ভেক্টর কত আর ভেক্টর, তো টর্ক আসে কি, টর্ক আসে আর ক্রস এফ। এবার একে করলে বড় জোর কি আসবে, মড আর মড এফ সাইন থিটা। ঠিক আছে, আমরা সাইন থিটার কোনো মাত্রা হয়, সাইন থিটার কোনো মাত্রা হবে না। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য। তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি টর্কের মাত্রা, টর্কের মাত্রা হচ্ছে কি না, এটা হচ্ছে কি দৈর্ঘ্য এক প্রকার, আর মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি লেন্থ, আর এফ, এফ মানে কি ফোর্স, ফোর্সের মাত্রা কি হবে mL t⁻²। এটাকে যদি আমি একসঙ্গে লিখি তাহলে কত হবে mL² কি হবে mL²t⁻²। আচ্ছা, এই মাত্রাটা সেই কার্যের মাত্রা এসেছিল না, mL²t⁻²। তাহলে কার্য এবং টর্কের মাত্রা কিন্তু একই হচ্ছে, ঠিক আছে, একই হচ্ছে। তো দুটি আলাদা ভৌত রাশির মাত্রা কিন্তু একই হতে পারে। তাহলে নোট আমরা কি লিখতে পারি, দুটি আলাদা ভৌত রাশির মাত্রা এবং একক একই হতে পারে, তাই না, একই হতে পারে। এই যেমন এখানে হলো দুটি আলাদা ভৌত রাশির মাত্রা এবং একক একই হতে পারে, ঠিক। এবারে তড়িৎ আধান, তড়িৎ আধান কত নম্বর দেবো, 13, 14, তড়িৎ আধান, তড়িৎ আধান হচ্ছে কি চার্জ। আমরা চার্জের মাত্রা কিভাবে লিখবো, চার্জের মাত্রা লিখবো যে, আমরা তো জানি প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি জানি, প্রবাহ মাত্রা সমান কি হয়, আধান বাই কি হয়, আধান বাই সময়। তাহলে এখান থেকে আধান আমরা কিভাবে লিখতে পারি, আধান সমান প্রবাহ মাত্রা গুণিতক সময়, প্রবাহ মাত্রা গুণ সময়। তাহলে আমরা আধানের মাত্রা কিরকম লিখতে পারি, আধানের মাত্রা লিখতে পারি, প্রবাহ মাত্রার মাত্রা কি লিখেছি এ মানে অ্যাম্পিয়ার, আর সময় হচ্ছে কি টি, কোথাও কোথাও কি লিখে আইটি, কি লিখে আইটি। প্রবাহ মাত্রার মাত্রা হচ্ছে কি এ, আর হচ্ছে সময় হচ্ছে কত টি, তার মানে হচ্ছে এটি। তাহলে আধানের মাত্রা মানে আধানকে আমরা কিউ দিয়ে লিখি, কিউ ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি এ টি, এ মানে অ্যাম্পিয়ার, টি মানে হচ্ছে টাইম, অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রার মাত্রা। তড়িৎ আধান লিখলাম। এবারে কুলম্বের সূত্র তো পড়েছিলিস, কুলম্বের সূত্র পড়া হয়েছিল। কুলম্বের সূত্রতে কি ছিল, যে দুটো আধান, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2, এদের মধ্যে দূরত্ব যদি r হয়, তাহলে এদের মধ্যে হচ্ছে তড়িৎ বল কি হয়, তড়িৎ বল হয় দুটি আধানের গুণফল Q1 Q2 বাই তাদের দূরত্বের, তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার,
আর এখানে একটা ধ্রুবক নেওয়া হয় কে, এই ধ্রুবকটাকে কি বলে? কুলম্বের ধ্রুবক। কি বলে? কুলম্বের ধ্রুবক বলে। আমার প্রশ্ন হচ্ছে এই কুলম্ব ধ্রুবকের মাত্রা বার করা। বার করা কুলম্ব ধ্রুবকের মাত্রা। কুলম্ব ধ্রুবকের মাত্রা করে ফেলাটা। কুলম্ব ধ্রুবকের মাত্রা কি হবে? দেখি মিলছে কিনা। তাহলে যখন এরকম থাকবে তখন চাইবো কি যে যেটার মাত্রা বার করতে বলছে সেটাকে এক সাইডে রাখা। তাহলে কে ইজ ইকালস টু কত হবে? এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু। তাহলে কে এর মাত্রা যদি আমি লিখতে চাই তাহলে আমাকে কি লেখা উচিত? বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু কি হবে? আর স্কোয়ার মানে কি দৈর্ঘ্যের স্কোয়ার, এল স্কোয়ার। কিউ ওয়ান মানে কি? মানে একটা আধান এটি, আবার একটা আধান আছে আবার এটি হবে, মানে এটির স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কি হবে? এম এল, এল আর এল স্কোয়ার মিলে কি হবে? এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু বাই, এখানে কি আছে? এটি মানে হচ্ছে কত? এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে যদি একসঙ্গে মিলিয়ে দিই তাহলে কত হবে? এম টু দি পাওয়ার ওয়ান, এখানে কত হচ্ছে? এল কিউব, এটা হচ্ছে কত? টি টু দি পাওয়ার মাইনাস ফোর এ টু দি পাওয়ার মাইনাস টু। এটা মিলেছে? এটা, এটাকে কেউ এরকমও লিখতে পারে যে এম টু দি পাওয়ার ওয়ান এম ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস ফোর আই টু দি পাওয়ার মাইনাস টু, এটাও লেখা যায়। আচ্ছা, কুলম্বের সূত্রতে এরকম কুলম্ব এখানে এইভাবেও লেখা হয়েছিল যে এফ সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন, এটা এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এই যে যে এপসাইলনটা, এই এপসাইলনটাকে বলা হয় কি? মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কি বলে? মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখান থেকে এটাকে ইংরেজিতে কি বলে? পারমিটিভিটি। পারমিটিভিটি, ঠিক আছে? তো এপসাইলনের মাত্রা যদি বলি, ঠিক আছে, বাড়িতে এটা করে নাচবে যে এপসাইলনের মাত্রা কি হবে। এপসাইলনের মাত্রা কি? পাই এর মাত্রা কিছু নেই তো, পাই তো একটা সংখ্যা। দেখ এখানে দেখ, কে এর যে মাত্রা, কে মানে কি? ওয়ান বাই ফোর বাই এপসাইলন, মানে এপসাইলনের মাত্রা কি হবে? কে এর মাত্রা ঠিক কি হবে? রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে অনন্যক হয়ে যাবে, তাই না? এপসাইলনের মাত্রাটা দেখবি যখন করে দেখবি, কে এর মাত্রা যা হবে ওয়ান বাই ফোর পাই এপসাইলনের মাত্রা তাই হবে। তবে এপসাইলনের মাত্রা কি হবে? কে এর যা মাত্রা আছে সেগুলোকে সব উল্টে দিতে হবে। উল্টে দিতে হবে মানে কি? এপসাইলনের মাত্রা হয়ে যাবে কি আছে? এম টু দি পাওয়ার ওয়ান আছে, তাহলে কত হবে? এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এল কিউব আছে, তাহলে কত হবে? এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। টি টু দি পাওয়ার ফোর আই টু দি পাওয়ার মাইনাস টু। কেউ যদি না বুঝতে পারে এরকমও করতে পারিস যে এফ ইজিক্যালস টু, হ্যাঁ এটা টু হবে। তাহলে এফ ইজিক্যালস টু কত হচ্ছে? ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখান থেকে কেউ এপসাইলন সমান এরকম লিখতে পারে কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এফ আর স্কোয়ার, এটা লিখেও করতে পারে কি? এখানে কি হবে? এপসাইলনের মাত্রা যখন লিখতে যাব তখন কি হবে? কিউ ওয়ানের মাত্রা কিউ টুর মাত্রা মানে আধানের মাত্রা স্কোয়ার, ফোর পাইয়ের কোনো মাত্রা নেই, বলের মাত্রা বসাবে আর স্কোয়ারের মাত্রা বসাবে, বসালে কিন্তু এটাই ঘুরে আসবে, ঠিক আছে? বাড়িতে আরেকটা করবি, সেটা হচ্ছে কি? এই যে এখানে আমরা লিখেছিলাম যে নিউটনের মহাকর্ষ সূত্র, এম ওয়ান একটা ভর এম টু একটা ভর, এদের মধ্যে দূরত্ব আর হলে এদের মধ্যে যে বল সেটা হচ্ছে কি? এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এখানে একটা জি লেখা হয়েছিল না? জি হচ্ছে কি? নিউটনের মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর মাত্রা কত? এই জি এর মাত্রা, ঠিক আছে? জি এর মাত্রা এটা হোমওয়ার্ক হলো। দেন
হোমওয়ার্ক দিচ্ছি, বিভব সমান কি জানি, কার্য বাই আধান। তাহলে বিভবের মাত্রা করে নিয়ে আসবে। কার্যের মাত্রা জানিস, আধানের মাত্রা জানিস। আচ্ছা, এটা হলো। এরপরে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভি ইজিক্যালস টু আইআর। যেখানে ভি হচ্ছে কি বিভব, এটা হচ্ছে কি বিভব, আই হচ্ছে কি প্রবাহ মাত্রা। বিভবের মাত্রা এখান থেকে বার করা হয়ে গেল। তো প্রবাহের মাত্রা আমরা জানি, তাহলে রোধের মাত্রা বার করা যাবে। প্রবাহ মাত্রা তো এ, তাহলে কি হবে রোধ, এটা কি হচ্ছে রোধের মাত্রা বার করবে। ঠিক আছে, রোধের মাত্রা হয়ে গেল। বেশ, রোধের মাত্রা যখন হয়ে যাবে তখন আমরা এখান থেকে এটা বার করতে পারি। এটা জানিস আর ইজিক্যালস টু রো এল বাই এ। যেখানে হচ্ছে কি রো হচ্ছে কি রোধ, এল মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা জানি, এ মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলেরও মাত্রা জানি। তাহলে এখান থেকে রো মানে কি রোধাঙ্ক, রোধাঙ্কের মাত্রা পাবো। হ্যাঁ, রোধাঙ্কের মাত্রা করে নিয়ে আসবো, রোধাঙ্ক হয়েছে। আচ্ছা, রোধ, রোধ যেটা হয়, রোধের অনন্যকে কি বলে, পরিবাহিতা। কি বলে, পরিবাহিতা। পরিবাহিতা সমান, পরিবাহিতা সমান ওয়ান বাই রোধ, রোধ ওয়ান বাই রোধ, পরিবাহিতা সমান ওয়ান বাই রোধ। তাহলে পরিবাহিতার মাত্রাও চলে আসবে, নাকি না? রোধের যা মাত্রা আসবে পরিবাহীর মাত্রাটাকে মানে অনন্যক করে দিতে হবে। আচ্ছা, রোধাঙ্কের মাত্রা যা চলে আসবে পরিবাহিতাঙ্কের মাত্রাও চলে আসবে। পরিবাহিতাঙ্ক মানে কি হবে, রোধাঙ্কের অনন্যক। পরিবাহিতাঙ্ক হবে কি রোধাঙ্কের যে মাত্রা আছে তার রেসিপ্রোকাল। ঠিক আছে, আচ্ছা এইগুলো সব করে নিয়ে আসবি, পুরো একদম ফর্মুলা মুখস্থের মতো যেন হয়ে যায়, এমন ভাবে করবি প্র্যাকটিস। ঠিক আছে, এই পর্যন্ত থাকছে।